হ্যালো স্টুডেন্টস, ফিলো একাডেমিক্সে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা লজিকের সেকেন্ড পার্ট মানে আগের দিন আমি তোমাদের লজিকের যে ফার্স্ট থেকে আমাদের এসএসসির যে সিলেবাস যেটা রয়েছে তার মধ্যে 1 to 4 যে ইউনিট আমাদের দেওয়া আছে সেখান থেকে আমি কিছু প্রশ্ন নিয়ে তার টপিক বা কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম। আজকের পরের পার্টটা যেটা আগের দিন হয়েছে তার পরের পার্টগুলো থেকে আমি কিছু প্রশ্ন এমনভাবে ফ্রেম করেছি যেখানে তোমাদের কনসেপ্টটা যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে যেখান থেকে মানে যে টপিক থেকে নেওয়া হয়েছে সেই টপিকটা আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। যতটা সম্ভব কোয়েশ্চেনটা এভাবেই ফ্রেম করা হয়েছে যাতে তোমাদের প্রশ্নের উত্তরের ব্যাখ্যার সঙ্গে সঙ্গে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। তো আমরা লেকচার শুরু করব, তার আগে কিছু কথা তোমাদের বলার দরকার, যেটা হচ্ছে কি না আমাদের যে ফিলো একাডেমিক্সের নেটের ব্যাচ সেটা শুরু হয়ে যাবে আগামী সপ্তাহ থেকে, এবং সেখানে তোমরা মানে সেখানে যে আমাদের যে অ্যাডগুলো দেওয়া হচ্ছে ইউটিউব মানে তোমার ফেসবুক বলো হোয়াটসঅ্যাপ বলো, সেখানেই তোমরা কোর্স ফিজ যেটা রয়েছে সেটা খুব মিনিমাম একটা ফিজ রাখা হয়েছে, সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ, দেখে নেবে। এবং যারা আমাদের গ্রুপগুলোতে এখনও জয়েন হওনি তারা আমাদের যে গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম বলো ফেসবুক বলো হোয়াটসঅ্যাপ বলো সেখানে জয়েন হয়ে যেও। নেটের পড়া তো দেখো অনেক জায়গাতেই হয়, আমরা সেলফ স্টাডি করি, এবং যারা কোচিং নেবে ভাবছো তারা আমাদের কোচিংয়ে যুক্ত হতে পারো এই কারণেই যে সেখানে নেটের প্রিপারেশনের সঙ্গে সঙ্গে আমাদের সামনে রিসার্চ বা পিএইচডির যে জায়গা সেই জায়গাটাকে রেখে আমাদের ক্লাস নেওয়া হবে, যে তোমার রিসার্চ সংক্রান্ত যে কোয়ারিজ যে প্রবলেম যা কিছুই হোক না কেন তার জন্য স্পেশালভাবে আমাদের ক্লাস থাকছে। এবং 1 to 10 যে নেটের ইউনিট আছে তার পিওয়াইকিউ আমাদের তো থাকছেই প্রিভিয়াস ইয়ারের, সেটার সঙ্গে সঙ্গে 10,000 মতো এমসিকিউ আমরা রেডি করছি, অনেকটাই করা হয়ে গেছে, যেটা শুধুমাত্র যারা পেড গ্রুপে জয়েন হবে বা আমাদের কোর্সে এনরোল করবে তারাই সেই অ্যান্সারগুলো পাবে। তো তোমরা যদি ইচ্ছুক হও তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, এবং আমাদের গ্রুপগুলোতে যে অ্যাড দেওয়া হচ্ছে সেই অ্যাডের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিও। এবং ইউটিউব লেকচারের মাধ্যমেও তোমরা অনেক কিছু তথ্য সেখানে পাবে। ইউটিউব লেকচার যেরকম চলছে সেরকম চলবে এসএসসিকে কেন্দ্র করে। এরপরে নেট সেট রিলেটেড শুধু পেপার 2 নয় পেপার 1-এর লেকচারও এখানে আপলোড করা হবে। তো যাই হোক, তাহলে আজকের লেকচারটা আমি শুরু করি। যে দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে, প্রথম প্রশ্নটা আমাদের কি রয়েছে, যে ভেনচিত্রের দ্বারা বৈধতা বিচার করলে যুক্তিটা কি হবে? ভেনচিত্রের দ্বারা বৈধতা বিচার করলে যুক্তিটা কি হবে? এখানে দেখো যে কেবলমাত্র হাতিদের ভালো স্মৃতিশক্তি আছে এবং কোনো জড়বুদ্ধিরই ভালো স্মৃতিশক্তি নেই, অতএব কোনো জড়বুদ্ধি হাতি নয়। আচ্ছা, জাস্ট 1 মিনিট। হ্যাঁ, তো এই যে আমি তোমাদের গতদিন মনে হয় বুলিয়ান ইন্টারপ্রিটেশন এবং ভেন ডায়াগ্রামের কিছু পোর্শন সেখানে আমি তোমাদের কভার করেছিলাম বা কভার করার চেষ্টা করেছিলাম। হ্যাঁ,
তো সেখান থেকে আশা করি তোমাদের ভেনের কিছুটা জায়গা আমি ক্লিয়ার করতে পেরেছি, যে আমি হয়তো ই বচনের বুলীয় রূপ বা আই বচনের বুলীয় রূপ সেখানে বলেছিলাম। এবং এই যে আমরা ভেনের দ্বারা যখন বৈধতা বিচার করব কোনো বাক্য বা কোনো যুক্তি বলাটা ঠিক হবে, কোনো যুক্তির যখন আমরা বৈধতা বিচার করব তখন সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, কিছু নিয়ম সেখানে আমাদের প্রথমত মাথায় রাখতে হয়। এখানে তো আমরা স্টেটমেন্টে আসবো যে এটা কি, এটা আমরা বৈধতা বিচার করব, আমরা করে দেখাবো। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলে রাখা দরকার, এই যে কেবলমাত্র হাতিদের ভালো স্মৃতিশক্তি আছে এবং এই যে তোমাকে যে যুক্তিটা দেওয়া রয়েছে সেটাকে প্রথমে আমাদের কি করতে হবে, যে প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তে আমাদের ফ্রেম করতে হবে, ঠিক আছে। তারপর তাকে আমাকে হয় না যে বুলীয় রূপ দিতে হবে, হ্যাঁ বুলীয় রূপ দিতে হবে। এবং তুমি যদি প্রথম এই যে প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তে যখন ফ্রেম করবে তখনই এই দোষটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো অপশানে কি দোষ রয়েছে, যে জাস্ট 1 মিনিট, অপশানে কি দোষ রয়েছে দেখো, কালার চেঞ্জ করতে হবে, হ্যাঁ অবৈধ সাধ্য দোষ, অব্যাপ্য হেতু দোষ, অবৈধ বক্ষ দোষে দুষ্ট না, এটা বৈধ, ঠিক আছে। তো এবার হচ্ছে যে আমরা আগের দিন বুলীয় রূপের কিছু জিনিস আমরা পড়েছিলাম। তার আগে আমরা আমি আরেকটা কথা বলে রাখি, এটাকে আমি ভেনচিত্তে যদি করি, ভেনচিত্তে যখন আমাকে করতে হবে তখন তার কিছু নিয়ম আছে, ঠিক আছে। প্রথমে কি করতে হবে, ভেনচিত্তের দ্বারা আমাকে যুক্তির যে হেতুবাক্য, দেখো এখানে হেতুবাক্য আছে যে কেবলমাত্র হাতিদের ভালো স্মৃতিশক্তি আছে, কোনো জড়বুদ্ধির ভালো স্মৃতিশক্তি নেই, দুটো আমার হেতুবাক্য। এবং অতএব যেটা রয়েছে সেটা হচ্ছে আমার সিদ্ধান্ত, অতএব যুক্ত রয়েছে, কাজেই এটা হচ্ছে আমার সিদ্ধান্ত। তাহলে আমাকে যখন ভেনচিত্তে আঁকতে হবে তখন প্রথমে কিন্তু আমাকে দুটো হেতুবাক্যকেই আঁকতে হবে, সিদ্ধান্তকে আঁকার আমার দরকার হয় না। তারপরে আর কি নিয়ম আছে সেখানে, যে আমার যদি হেতুবাক্য আঁকার পরেই, হেতুবাক্য দুটোকে ধরো আমার আঁকা হয়ে গেল এবং তার থেকেই যদি আমি দেখতে পাচ্ছি যে সিদ্ধান্তটাও তার মধ্যে আমার আঁকা হয়ে গেছে, আমি আসবো, আমি ডায়াগ্রাম এঁকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, আমি জাস্ট নিয়মগুলো আগে বলে নিই। যে সিদ্ধান্ত যদি আঁকা হয়ে যায়, ধরো আলাদা করে রাখতে হচ্ছে না, তখন কিন্তু তাহলে তোমার ওই যুক্তিটা বৈধ। এবং যদি দেখছো যে হেতুবাক্য দুটো আঁকার পরেও সিদ্ধান্তটা আঁকা হয়নি, তোমাকে আলাদা করে আঁকতে হচ্ছে, তাহলে কিন্তু সেখানেই তোমার যুক্তিটা অবৈধ। এভাবে আমরা শর্টে বার করে নিতে পারি। এগুলো হচ্ছে আমার ভেনের বৈধতা বিচারের নিয়ম, ঠিক আছে। এবার আরেকটা কথা, এই যে যুক্তির মধ্যে তোমার তো বিশেষ সামান্য দুটো প্রকার বচনই থাকবে, তো বিশেষ সামান্য দুটোই হেতুবাক্যই যদি থাকে তাহলে কিন্তু প্রথমে তোমাকে সামান্য হেতুবাক্য যেটা আছে, সামান্য বচনের যে হেতুবাক্য সেটাকে এঁকে তারপর তোমাকে বিশেষেরটাকে আঁকতে হবে। ক্লিয়ার? এই নিয়মগুলো আমরা মনে রাখবো। আচ্ছা, আরও কিছু নিয়ম রয়েছে যেগুলো কি, যে ধরো আমরা যখন ড্র করব, যে ছায়াবৃত করব সামান্য বচনের ক্ষেত্রে, তখন কিন্তু দুটো সামান্য বচনকে দুই দিকে মানে আমরা শ্যাডো করব। এগুলো তোমরা প্র্যাকটিস করতে করতেই তোমাদের হয়ে যাবে। এবং কোনো আরেকটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে সিদ্ধান্ত, কোনো এই যে যুক্তির সিদ্ধান্ত যদি সামান্য হয় তাহলে কিন্তু তোমার ওই সিদ্ধান্তটা সম্পূর্ণ যদি চিত্রিত হয় তাহলেই যুক্তিটা বৈধ। আর বিশেষ বচন যদি হয় তাহলে বিশেষ বচনের ক্ষেত্রে তুমি যদি আংশিক দেখাতে পারো তাহলেও যুক্তিটা বৈধ হয়। এগুলো হচ্ছে যে তোমরা যখন নিজেরা পড়বে বিভিন্নভাবে উদাহরণ নিয়ে নিজেরা উদাহরণগুলোকে অ্যাপ্লাই করে এবং নিয়মগুলোকে অ্যাপ্লাই করে পড়ার চেষ্টা করবে, ঠিক আছে। আমি এখানে একটা উদাহরণ নিয়ে তোমাদের, যেহেতু এখানে এই উদাহরণটাই আছে এবং আমাকে এটা দেখাতে হবে, কাজে এটা আমি তোমাদের দেখাচ্ছি। ক্লিয়ার? দেখো, আমি আজকে প্রত্যেকটা প্রশ্নের যেগুলো আমার ব্যাখ্যা করার দরকার তার জন্য আমি এখানে ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করেছি, যাতে কি হয় না তোমাদেরকে করে দেখাতে পারি।
তো আমার যে প্রথম আশ্রয় বাক্য কী ছিল, যে কেবলমাত্র হাতিদের ভালো স্মৃতিশক্তি আছে এবং কোনো জড়বুদ্ধিরই স্মৃতিশক্তি নেই। তাহলে আমরা আগের দিন হয়তো আমি তোমাদের কিছু নিয়ম বলেছিলাম, যখন আমরা এলএফ করি বা বচনে প্রকাশ করছি, তখন কি হয় যে কেবলমাত্র শুধুমাত্র এই টার্মগুলো যখন কোনো বাক্যের প্রথমে থাকছে তখন কিন্তু তাহলে ওই বাক্যটা স্থান পরিবর্তন হয়। তাহলে এখানে কেবলমাত্র হাতিদের স্মৃতিশক্তি আছে, হাতিদের ভালো স্মৃতিশক্তি আছে, এটা চেঞ্জ হয়ে কি হবে, আর এটা হচ্ছে যে আমার হবে হয় আছে, তার সাথে হয় থাকতে হবে আর একটা কথা, তবে সেটা কি হবে, এ বচন হবে এবং তার উদ্দেশ্য বিধেয়টা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এখানে প্রধান হেতুবাক্যটা আমার হচ্ছে এ বচন। তারপরেরটা তোমরা দেখো যে এখানে দেওয়া আছে যে কোনো জড়বুদ্ধিরই ভালো স্মৃতিশক্তি নেই। তাহলে এটা আমরা বুঝতে পারছি যে কি বচন। আমি আগে তোমাদের বচনগুলো লিখে নিচ্ছি, যে এটা হচ্ছে আমার ই বচন, তাই তো। এবং তারপর দেখো অতএব যে কোনো জড়বুদ্ধি হাতি নয়, এটাও আমার ই বচন। ক্লিয়ার, এটাও আমার ই বচন লাস্টেরটা, মানে সিদ্ধান্ত। তাহলে সিদ্ধান্তকে আমি এখানে শুধু তোমাদের এখানে তো লিখে অতটা দেখানোর আমাদের কাছে ওই ইকুইপমেন্টসটা এখনও নেই, যে পেন ট্যাপটা এখনও নেই, তাহলে তোমাদের হয়তো স্টেটমেন্টগুলো ধরে ধরে লিখে দেখাতাম। আমি জাস্ট ফর্মটা দেখাচ্ছি, যে আমি যদি এটা দিয়ে বুলীয় রূপ গঠন করতে যাই তখন তো আমার এগুলো দরকার, তার জন্য আমি কি নিতে পারি। তাহলে আমরা সব সময় জানি যে আমার সিদ্ধান্তের প্রথমে হচ্ছে যে আমার এস থাকছে এবং সাবজেক্ট অংশে এস থাকছে এবং প্রেডিকেট অংশে পি থাকছে। এই এস পি কি এগুলো আমি আগের দিন বলে দিয়েছি এবং এগুলো তোমরা সবাই জানো, আলাদা করে আর বলতে হবে না। তারপরে এখানে হচ্ছিল আমার কি বচন ছিল, যে কোনো জড়বুদ্ধি নয় ভালো স্মৃতিশক্তি সম্পন্ন হবে। তাহলে কি বলেছিল, যে কোনো জড়বুদ্ধিরই, দেখো তোমরা এখানে যে কোনো জড়বুদ্ধিরই ভালো স্মৃতিশক্তি নেই। তার মানে কি, এটাকে যদি আমি এলএফ করি তাহলে কি পাবো, যে কোনো জড়বুদ্ধি নয় ভালো স্মৃতি সম্পন্ন, ভালো স্মৃতিশক্তি সম্পন্ন। তাহলে এটাকে আমি এম ধরছি। ক্লিয়ার। এবং এই যে কেবলমাত্র হাতিদের ভালো স্মৃতিশক্তি আছে, এটা আমি কি বললাম, যে কেবলমাত্র শুধুমাত্র এগুলোর সঙ্গে যখন হয় থাকে তখন সেটা এ বচন হবে এবং উদ্দেশ্যবিধেও চেঞ্জ হবে। তাহলে এটাকে যদি আমি এলএফ করি, যে কেবলমাত্র হাতিদের ভালো স্মৃতিশক্তি আছে, এটা আমার কি হয়ে যাবে, যে সকল স্মৃতিশক্তি সম্পন্ন প্রাণী হলো হাতি। এবং স্মৃতিশক্তি সম্পন্নটাকে আমরা এখানে কি পেয়েছি, যে হেতু বাক্য হিসাবে, তাই তো। এবং হাতিটাকে আমরা পেয়েছি এখানে পি হিসাবে। আমার মেজর প্রেমিস, মাইনর প্রেমিস এবং মিডিল টার্ম। তাহলে এটা আমার কি হচ্ছে, যে কোন সংস্থান হচ্ছে, প্রথম সংস্থানের স্ট্রাকচার হচ্ছে, আগের দিন তোমাদের এগুলো আমি বলে দিয়েছি, যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ কীভাবে শর্টে মনে রাখবে, এবং তোমরা জানো এগুলো খুব বেসিক জায়গা আমাদের। এবার তারপর আমরা কি দেখি, যে কোনটা ব্যাপ্য অব্যাপ্য। আগের দিন ব্যাপ্য অব্যাপ্যরও তোমাদের আমি শর্টে বুঝিয়ে দিয়েছি, যে ব্যাপ্য এবং এই বচনের কেন এটা ব্যাপ্য, বা কেন সমগ্র বাক্যার্থকে স্বীকার করছে, আংশিক বাক্যার্থকে সমগ্র বাক্যার্থকে স্বীকার বা অস্বীকার করছে, আংশিককে স্বীকার বা অস্বীকার করছে, তাই। ক্লিয়ার। এবার তাহলে এগুলো আগের দিন বলে দিয়েছিলাম, সেই অনুযায়ী যদি দেখো তাহলে এ বচনের রাইট ক্রস বলেছিলাম, ই বচনের হচ্ছে রাইট, এখানে দুটো ই বচন আছে, এখানে হচ্ছে রাইট। তাহলে এটা যদি আমরা এমনিও দেখি, যে নিরপেক্ষ ন্যায়ের যে অনুমানের যে নিয়ম, নিরপেক্ষ ন্যায়ের যে নিয়ম, সেই অনুযায়ী এই যুক্তিটা কি হয়ে যাচ্ছে না, এটা হচ্ছে যে অবৈধ সাধ্য দোষ, ফ্যালাসি অফ ইলিসিট মেজার, রাইট। এখানে বাংলাটা একটু লেখাটা অসুবিধাজনক হয়ে যায়, তার জন্য হচ্ছে যে তোমরা একটু বুঝে নিও, তাও বোঝা যাচ্ছে আশা করি। তাহলে এই যুক্তিটা আমরা কি পাচ্ছি, যে এটা আমরা এমনিই পেয়ে যাচ্ছি, যদি নিরপেক্ষ ন্যায়ের নিয়ম অনুযায়ী আমরা এটা ডিরেক্টভাবে দেখি, তাহলে সেটা হচ্ছে অবৈধ সাধ্যদোষ। কারণ আমরা জানি যে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি তাকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। এটা যদি হয় তাহলে হচ্ছে যে মানে আশ্রয় বাক্যে হচ্ছে যে পি মানে ব্যাপ্য নয়, সাধ্যপদটা ব্যাপ্য নয়, কিন্তু দেখো সিদ্ধান্তে ব্যাপ্য রয়েছে, এবং এর ফলে কি হচ্ছে, যে অবৈধ সাধ্য দোষ হচ্ছে। ক্লিয়ার। এবার এটা তো আমরা বুঝলাম যে অবৈধ সাধ্য দোষের জন্য এটা আমার কি হলো না, অব্যাপ্য হয়ে গেল।
এবার এটাকে যদি আমি মুছেও দিই, এই যে যেটা আমি লিখলাম, মানে এটা আমি তোমাদের নিরপেক্ষ ন্যায় অনুযায়ী দেখালাম যে তোমার ফিগার দিয়ে, হ্যাঁ, মানে সংস্থান দিয়ে সেই জায়গাটাকে আমি মুছে দিচ্ছি। কেন মুছে দিচ্ছি? কাজেই আমি এখানে তোমাদের যাতে বুলীয় রূপটা দেখাতে পারি, তার জন্য এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার এই যে আমি বললাম, তাহলে এর বুলীয় রূপটা আমি কি পাচ্ছি? বুলীয় রূপটা পাচ্ছি কি, যে এ বচন, এটাকে যদি আমি এখানেই লিখি, এ প্রথমেরটা আমরা পেয়েছিলাম যে এ বচন, হ্যাঁ, যে তাহলে এটা হবে, এর আকারটা কি হবে, বুলীয় রূপের আকারটা কি হবে না, MP বার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, আগের দিন আমি তোমাদের বলে দিয়েছিলাম কেন বুলীয় রূপ এইভাবে হয়। তারপরে হচ্ছে যে আমরা কি দেখেছিলাম, যে SM ই বচনেরটা বলেছিলাম যে SM ইজ ইকুয়াল টু 0 কেন হয় বলেছিলাম। আর লাস্টে ছিল যে SP ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে SP ইজ ইকুয়াল টু 0। এই যে ফর্মটা রয়েছে, যে AEE এই যে বচনটা রয়েছে, তাহলে এটাকে যদি আমি এবার ভেনের দ্বারা তোমাদের দেখাতে যাই, এগুলোকে ধরো আমি মুছে দিচ্ছি, আবার এই জায়গাটাকে আমি যদি মুছে দিই বা ছোট করেও যদি এখানে আমি করার চেষ্টা করি, যে আমরা যখন আঁকবো, এখানে দেখো 3টে আছে, তার জন্য মানে হেতু বাক্য, 2টো হেতু বাক্য আছে, আর একটা আমার সিদ্ধান্ত আছে। এবং এই যে আমাকে বৃত্তগুলো আঁকতে হবে, এর সবকটা যেন প্রত্যেকটাকে ওভারল্যাপ করে, ঠিক আছে, এইভাবে যুক্ত থাকে এবং এইভাবে আঁকতে হবে। এবং এই যে জায়গাটা, এটাকে আমাকে ঘিরে দিতে হবে। এটা আমরা সবাই জানি, এখানে আমি আর কিছু বলছি না। এই জায়গাটা S লিখবে, এখানটা P লিখবে, এটা আমি আর লিখছি না। আমি শুধু এটা তোমাদের দেখাতে চাইছি যে এখানে যখন ধরো আমরা SPM লিখব, প্রত্যেকটার মধ্যে তোমরা SPM লিখবে। এটা এখানে দেখানোটা একটু মুশকিল, আমি তোমাদের এই রূপটা দেখিয়ে দিয়েছি এবং এটা অবৈধ সাধ্য দোষে দুষ্টে এটা বলে দিয়েছি। এবার এটা ছোট করে বলে দিয়ে এখানে আমরা SPM লিখবো, এই প্রত্যেকটাতে আমরা SPM লিখব। এবং এটা হচ্ছে আমার M এর ডোমেন, এটা হচ্ছে আমার P এর ডোমেন, আর এটা হচ্ছে আমার S এর ডোমেন। ক্লিয়ার? এই যে SPM এর যে 3টে ডোমেন রয়েছে, সেই অনুযায়ী কিন্তু মানে ধরো এই জায়গাটাতে আমার এম যে জায়গাটা, এমটাকে কভার করছে না, এম বৃত্তটাকে কভার করছে না। এখানে আমার SPM এর মধ্যে P কে শুধু কভার করছে, SM কে কভার করছে না। এইভাবে তোমাদের SPM বার SP বার এইভাবে তোমাদের লিখে দেখাতে হয়। এই জায়গাটা আমি আর লিখছি না, এই জায়গাটা মানে ঘেটে যাবে আমি যদি লিখতে যাই, আর না হলে আমাকে এই জায়গাটাকে মুছতে হবে। তাহলে একটু আমাকে টাইম দাও, আমি সেটাও তোমাদের মুছে দেখিয়ে দিচ্ছি, নাহলে তোমাদের কনফিউশন হয়তো দূর হবে না যদি কনফিউজড হয়ে থাকো। এক্ষেত্রে আমি এটা ক্লিয়ার করে দেন আমি তোমাদের এই বক্সটা করে দেখিয়ে দিচ্ছি, একটাই করে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। একটু টাইম দাও আমাকে জাস্ট এটা মোছার জন্য, তাহলে তোমাদের এখানে আমাকে দেখাতে সুবিধা হবে। আচ্ছা, আশা করি এবার তোমাদের মানে জিনিসটা আমি দেখাতে পারবো, যেটা তোমাদের আমি দেখাতে চাইছি। হ্যাঁ, তো দেখো, আচ্ছা, এখানে যদি আমি এস এর বৃত্ত আঁকলাম, ধরো এটাকে আমি আরেকটু বড় করি,
তারপরে এটা পি এর বৃত্ত, ক্লিয়ার। আর একটা হবে তোমার এম এর, হ্যাঁ এটা তোমরা একটুখানি বুঝে নাও, মানে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমি তো মুখে বলে দিচ্ছি। আচ্ছা তাহলে এদের প্রত্যেকটাতেই আমরা কি লিখব, যে এস পি এম ক্লিয়ার। আচ্ছা এটাতেও আচ্ছা এটাতেও আমরা এসপিএম লিখব, এস পি এম, এগুলো ছোট করে লিখছি, তোমরা একটু বুঝে নিও, বুঝে যেও। আশা করি এগুলো তোমরা জানো, তাও মানে যেহেতু আমাকে বোঝাতে হবে তাই এখানে লিখে দেখানো আর কি। হ্যাঁ এখানে একটু লেখাটা আগে পরে হয়ে যাচ্ছে, তার জন্য এটাকে একটু কনসিডার করো। এস পি এম, এটাতেও এস পি এম, ঠিক আছে, এস পি এম, এটাতেও এস পি এম, ক্লিয়ার। 1 2 3 4 5 6 7টা, টোটাল 7টা হবে। এবার এই যে আমি তোমাদের প্রথমে বললাম যে আমাদের প্রথমত কি করতে হবে, যে আমাদের কি ছিল, আমরা যদি একটু আগের যেটা তোমাদের আমি লিখে দিয়েছিলাম যে এম পি বার ছিল, তাই তো, এম পি বার ছিল, তারপরে হচ্ছে যে এস এম ছিল আর একটা এস পি ছিল, ইজ ইকুয়াল টু 0 ছিল, আর এদিকে হচ্ছে যে তোমার মানে এটা এ বচন, এটা ই বচন, আর একটাও ই বচন, মানে হেতু সিদ্ধান্তটা। তো আমরা বলেছি যে প্রথমত আমরা হেতু বাক্যটাকে দেখব, হেতু বাক্য দুটো ড্র করব, তার মধ্যে যদি আমার সিদ্ধান্ত ড্র হয়ে যায় তাহলে যুক্তিটা বৈধ, না হলে অবৈধ। এবং যদি সামান্য বিশেষ থাকে তাহলে সামান্যকে আগে দেখব, সামান্যকে আগে ড্র করব। এখানে সামান্যই আছে, তার জন্য হচ্ছে যে তোমার প্রথমত আমাকে এটা দেখতে হবে যে কোন অংশে আমার এম পি বার হচ্ছে। হ্যাঁ তো কোন অংশে আমার এটা হচ্ছে, যে যদি দেখি প্রথমত দেখো যে এই যে জায়গাটা, এগুলো আমরা বারগুলো আগে দিয়ে দিই। এটা হচ্ছে যে আমার এম এর মাথায় একটা বার হবেই, হ্যাঁ এম এর মাথায় আমার একটা বার হবে। এখানেও দেখো মানে এখানে এস আছে, এখানে এমপি নেই, হ্যাঁ এখানে এমপি নেই, এবং এখানে হচ্ছে যে আমার এম নেই, এখানে হচ্ছে আমার পি আছে, এস এম নেই, তাহলে এর মাথায় আমার বার চিহ্নটা বসবে। এখানে আবার আমার পি নেই, আর এই জায়গাটাতে কি নেই, এসপিএম তিনটেই আছে এই জায়গায়, ক্লিয়ার। আর এদিকে হচ্ছে যে আমার এস নেই, আর এদিকে হচ্ছে আমার এসপি নেই। তাহলে তোমাকে দেখতে হবে যে এমপি বার এটা কোথায় আছে, সেই অংশটা আমার শ্যাডো করতে হবে, কারণ সামান্য বচনকে যখন আমরা বোঝাই তখন তার জন্য আমাকে শ্যাডো করতে হয়। তাহলে যে এই যে এমপি বার কোন কোন জায়গায় রয়েছে দেখো, এমপি বার কোন কোন জায়গায় রয়েছে, যে এম আছে পি নেই, এই জায়গাটায় আছে, তাহলে এই জায়গাটা আমাকে শ্যাডো করতে হবে। শ্যাডো করলাম। তারপরে দেখো দ্বিতীয় হেতু বাক্যতে বলেছে যে এস এম, ঠিক আছে, এস এম আছে, তাহলে এস এম আছে কোন জায়গাটাতে, এস এম আছে কোন জায়গাটাতে, একটা হচ্ছে এই জায়গায় রয়েছে, আর একটা হচ্ছে এখানেও রয়েছে, ক্লিয়ার।
তাহলে এটাকে আমরা কিন্তু এইভাবে আর না করে, মানে আমরা প্রথমেই বলেছিলাম এই নিয়ম অনুযায়ী আমরা এটাকে আলাদাভাবে করব, মানে একমুখী করব না, আলাদাভাবে করব। এবার সিদ্ধান্ত দেখো, এসপি, এস আছে এবং পি আছে, ঠিক আছে, এস আছে এবং পি আছে। এই অংশটা দেখো আমার সিদ্ধান্ত, তোমাদের একটা কথা বলেছিলাম, সিদ্ধান্ত যদি সামান্য বচন হয়, এটা আমার সামান্য বচন, তাহলে সিদ্ধান্তটা যে যে জায়গায় আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু তাকে কভার করতে হবে। আর যদি এটা বিশেষ বচন হতো তাহলে অনেকটা ফ্লেক্সিবল, যে এই জায়গাটায় আমার আছে তাহলে কিন্তু এটা বৈধ হয়ে যেত। তাহলে এই একটা নিয়ম থেকে আমি এটাকে বলে দিতে পারবো যে এটা আমার অবৈধ যুক্তি, কারণ এই যে সিদ্ধান্ত আমার এখানে সামান্য বচন, এই যে এসপি যে যে জায়গায় আছে সেই জায়গাটা কিন্তু আমার কভার করেনি, মানে হেতুবাক্য আঁকার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সিদ্ধান্ত আঁকা হয়ে যায়নি, এই জায়গাগুলো কিন্তু আমার গ্যাপ আছে। দুটো নিয়ম থেকে আমরা এটাকে অবৈধতা প্রমাণ করে দিতে পারি বুলিয়ান যে ভেনের ক্ষেত্রে। যে একটা কি, একটা হচ্ছে যে তুমি এটা বলতে পারো যে এখানে সিদ্ধান্তটা তোমার হেতুবাক্য আঁকার সঙ্গে সঙ্গে আঁকা হয়ে গেছে বা যায়নি তার ভিত্তিতে। আর একটা হচ্ছে যে সিদ্ধান্ত যদি সামান্য বচন হয় তাহলে তোমাকে সব জায়গায় কিন্তু সেই সিদ্ধান্তটা কমপ্লিট হয়েছে এটা দেখাতে হবে, এখানে কিন্তু সেটা হচ্ছে না, তার জন্য এই যুক্তিটা অবৈধ। এবং এই যুক্তিটা এমনিও কেন অবৈধ সেটাও তোমাদের আমি দেখিয়েছি, যে এটা হচ্ছে যে অবৈধ সাধ্য দোষে দুষ্ট। ক্লিয়ার? আচ্ছা, তারপরেটা দেখো, নিচের যুক্তিটির আকার নির্ণয় করে বৈধতা বিচার করলে যুক্তিটা কি হবে। এখানে দিয়েছে দেখো, স্মিথ জ্ঞানী কেবলমাত্র যদি সে সৎ হয়, সে সৎ ব্যক্তি, সুতরাং স্মিথ জ্ঞানী। এটা ডাইরেক্ট একদম, যদি তুমি এখানে মানে তোমার এটা দেখি তোমরা বুঝতে পারছো আশা করি, যে আমরা প্রাকল্পিক যে নিরপেক্ষ ন্যায়ের যে আকার, সেই আকারে এটা আকারিত, এবং সেটা কি দোষে দুষ্ট আমি এখানে আগে তোমাদের দেখিয়ে দিই। যেটাকে যদি আমি আকারিত করি তাহলে আমার এটা কি ফর্মে আসবে, যে পি ইমপ্লাই কিউ। এখানে দেখো কেবল যদি মাঝখানে আছে, এটার সাথে কোনো হেরফের হয় না, তাহলে যদি পি, যদি মিস স্মিথ জ্ঞানী হয় তাহলে কেবলমাত্র যদি সে সৎ হয়, ঠিক আছে, এবং সে সৎ ব্যক্তি, সে সৎ ব্যক্তি, সুতরাং সরি এখানে কাকে স্বীকার করছে, কিউকে, এবং প্রাকল্পিক নিরপেক্ষ নয় আমরা কি জানি যে এটা আমার পূর্বগ, এটা আমার অনুগ। তাহলে এই যে এখানে আমার সিদ্ধান্তটা কি হবে, সুতরাং স্মিথ জ্ঞানী, তাই তো। তাহলে এই যে যেটা এখানে আসছে, যে গঠনটা এখানে হচ্ছে, সেটা কি হচ্ছে না, প্রাকল্পিক নিরপেক্ষ নয়। প্রথমত আমরা কি জানি, এটা হচ্ছে একটা অনুমানের পার্ট। অনুমানকে আমরা যখন আগের দিনই বলে দিয়েছিলাম মাধ্যম অমাধ্যম অনুমান, মাধ্যম অনুমানের যে সাপেক্ষ ন্যায় তার মধ্যে আমরা দুটো ভাগ পাই, একটা প্রাকল্পিক আর একটা হচ্ছে তোমার বৈকল্পিক। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কি হয় না, বৈধতার নিয়ম আমরা জানি দুটো, সেখানে কি হয় যে এমপির যে স্ট্রাকচার সেটা তোমাদের বলেছিলাম, এবং এমটি মানে পূর্বগকে স্বীকার করে অনুগকে স্বীকার, এবং পূর্বগকে অস্বীকার করে অনুগকে অস্বীকার, পি ইমপ্লাই কিউ কাল কিউ কাল পি, সেটা যদি হতো, সেই স্ট্রাকচারটা যদি হতো, তাহলে কিন্তু এটা গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ নয় হতো। কিন্তু এই স্ট্রাকচারটা কি আছে, যে পূর্বগ অনুগ রয়েছে, কিন্তু এখানে দ্বিতীয়টাতে অনুগকে স্বীকার করে সিদ্ধান্ত পূর্বগকে স্বীকার করা হচ্ছে, পি ইমপ্লাই কিউ কিউ পি, ঠিক আছে। তাহলে এই যে আকারটা রয়েছে, আকার নির্ণয় করে বৈধতা বিচার করে, এটা তুমি আকার নির্ণয় করলে এটা, এবং এটা কি হবে, যে অনুগ স্বীকারজনিত দোষে দুষ্ট। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এর উত্তরটা কি হবে, উত্তর হবে এ, যে এটা অনুগ স্বীকারজনিত দোষে দুষ্ট। আর পূর্বগ অস্বীকারটা কি, এখানে যদি হতো যে পি ইমপ্লাই কিউ কাল পি, therefore কাল কিউ, সাইনটা একটুখানি তোমরা বুঝে নিও, কালটা এখানে ভালোভাবে দেওয়া যাচ্ছে না, তাহলে কিন্তু এটা হচ্ছে পূর্বগ স্বীকারজনিত দোষে দুষ্ট হতো, পূর্বগ অস্বীকারজনিত দোষে দুষ্ট হতো, সেরকম কিছু হয়নি এবং গঠনমূলক নয়। এবং এটা তোমরা বুঝতেই পারছো যে এটা বৈকল্পিক নিরপেক্ষ নয়, কারণ বৈকল্পিক নিরপেক্ষ নয় আমরা সবসময় ভেল দিয়ে যুক্ত করি, ঠিক আছে, অথবা এগুলো দিয়ে যুক্ত করি, কিন্তু এখানে সেটা হয়নি। ক্লিয়ার? আশা করি।
এবার দেখো যে নিম্নলিখিত উক্তিগুলোর মধ্যে কোনগুলো সঠিক তা নির্ধারণ করো। এখানে কিছু স্টেটমেন্ট রয়েছে এবং স্টেটমেন্টগুলো কেন কিভাবে তোমাদের আমি ব্যাখ্যা করে বোঝাবো, যতটা দরকার ব্যাখ্যা করে দেব। প্রথম ব্যাখ্যাটা, এখানে 4টে স্টেটমেন্ট রয়েছে এবং তোমার অপশান রয়েছে ক ও গ সত্য। সবসময় তোমরা পরীক্ষার সময় কি করবে, যে এরম যদি অপশান থাকে যে তোমাকে ধরো 4টেকেই ধরো ব্যাখ্যা, মানে 4টেকে এখন তো আমি ব্যাখ্যা করবো, 4টে পরীক্ষার হলে কি তোমাকে কেউ ব্যাখ্যা করলে 4টে আলাদা করে তুমি করে দেখলে তার জন্য তোমাকে কেউ এক্সট্রা কোনো মার্কস দেবে না। কাজেই সেখানে সবসময় তোমাকে কিন্তু তোমার মানে ব্রেনকে অ্যাপ্লাই করতে হবে যে এলিমিনেশন মেথড, রাইট, এটাকে আমরা এলিমিনেশন মেথড বলি। এলিমিনেশন মেথডের দ্বারা তোমাকে দেখতে হবে যে কোন দুটো স্টেটমেন্টকে যদি আমি দেখতে পাচ্ছ যে ডাইরেক্ট একদম ক এবং খকে তোমার মিথ্যা বা ক এবং গ সত্য, এই কোনো স্টেটমেন্টে যদি তোমার করতে গিয়ে তুমি যে কোনো দুটো নিয়ে নাও, যেখানে কোনগুলোকে দেখো সত্য বলছে বা মিথ্যা বলছে, তো যে কোনো দুটো, এখানে যেহেতু দুটো দুটো করে অপশান আছে তাহলে এলিমিনেশন করতে কিন্তু এখানে আমাদের সুবিধা হবে। ক্লিয়ার? এখন আমি তোমাদের বোঝানোর জন্য সবকটাই বুঝিয়ে দেবো। যে প্রথমটা দেখো, যে যৌগিক বচনের দুটো বা ততোধিক উপাদান বচন এবং কিন্তু তথাপি বা অনুরূপ অর্থযুক্ত শব্দের দ্বারা যুক্ত হয় তাকে আমরা সংযোগ বা তাকে সংযোগিক বচন বলা হয়। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি, যে প্রথমত আমরা জানি যে যৌগিক বচন, আমরা এখানে বলছি যে যৌগিক বচনের কথা। যৌগিক বচনকে আমরা দুভাগে ভাগ করছি, একটা সত্যাপেক্ষক একটা অসত্যাপেক্ষক। সত্যাপেক্ষক বচনগুলো কোনগুলো, যার অংশের যে সত্যমূল্য, বচনটার অংশের সত্যমূল্য তার সমগ্র সত্যমূল্যের, মানে অংশের সত্যমূল্যের দ্বারা সমগ্রের সত্যমূল্য নির্ধারিত হয়, সেগুলোকে আমরা সত্যাপেক্ষক বচন বলি। ঠিক আছে, যেরকম ধরো বলতে পারো যে আঙুর মিষ্টি এবং কমলালেবু মিষ্টি। ক্লিয়ার? তো এই যে এটাকে আমরা সত্যাপেক্ষ বলছি, এবং সত্যাপেক্ষক যেটা, সেই টার্মটা কিন্তু আবার আলাদা। তোমরা মনে রেখো যে আকার, সত্যাপেক্ষ বচনের যে আকার তাকে তোমরা কিন্তু সত্যাপেক্ষক বলছো, এবং এই সত্যাপেক্ষক বচনের যে যোজকগুলো সেগুলোকে আমরা সত্যাপেক্ষক যোজক বলছি। যেরকম ডট বলো, ভেল বলো, তারপরে হচ্ছে যে ইফ দেন আকারে বলো, তারপরে ট্রিপল বার বলো, এগুলো সব হচ্ছে সত্যাপেক্ষক যোজক। ঠিক আছে, সেরকম এই যে তোমার মানে সংযোগ, যে সংযোগের কথা এখানে বলা হচ্ছে, সেরকম সংযোগও একটা সত্যাপেক্ষক যোজক, এক্ষুনি দেখালাম। তাহলে এই যে সংযোগী বচনের ক্ষেত্রে কি হয়, যে সেখানে কিন্তু আমরা শুধুমাত্র যে ডট দিয়ে যুক্ত করি, মানে ডট দিয়ে অবশ্যই সেটাকে যুক্ত করছি, তার সাইন হচ্ছে ডট। সেখানে কিন্তু শুধু এবং হয় না, এবং, কিন্তু, তথাপি, যদিও, তারপরে হচ্ছে যে যাই হোক, এই সমস্ত যে শব্দ দ্বারা যুক্ত করা হয় সেগুলো হচ্ছে আমার সংযোগিক বচন হয়। ঠিক আছে, এবং পরের যে প্রশ্ন আছে সেখানে সংযোগিক বচনে তোমার ট্রুথ টেবিলের দ্বারা কিভাবে সেটাকে ব্যাখ্যা করা হয় সেটা আমি তোমাদের বলে দেবো। কাজে এটা আমার ঠিক যে যৌগিক বচনে দুই বা ততোধিক উপাদান বচন এবং কিন্তু তথাপি বা অনুরূপ অর্থযুক্ত শব্দের দ্বারা যুক্ত করা হয়, যে আমি যাব এবং সে যাবে। ঠিক আছে, এটা মিষ্টি বা এরকম আমরা আরও বলতে পারি, আরও অনেক উদাহরণ আছে। মোট কথা সেটা ডট দিয়ে যুক্ত করা হচ্ছে, এবং, কিন্তু, তথাপি, তবুও, যদিও, যাই হোক, এগুলো দিয়ে যুক্ত করা হয়, তাহলে এটা সত্য। তাহলে ক এখানে সত্য। তাহলে এলিমিনেশন মেথডের মধ্যে দিয়ে যদি তুমি যাও, তাহলে তোমার ক সত্য। এখানে কোন স্টেটমেন্টটা, আমি যদি এখানে ব্যাখ্যা না করে, ধরো আমাকে অ্যান্সারটা করতে দেওয়া হয়েছে, তাহলে আমাকে দেখতে হবে যে ক সত্য কোনটায় রয়েছে, কোন অপশানে রয়েছে। কোনোটাতে দেখো এখানে ক সত্য দেওয়া নেই, তাহলে অবভিয়াসলি আমার এটাই অ্যান্সার হবে, যে অপশান নাম্বার এ। তখন কিন্তু আমি আর এটাকে গটাকে আলাদা করে দেখতে যাব না। ক্লিয়ার? তাহলে পরীক্ষার হলে তোমরা কিন্তু এইভাবে প্রশ্ন সলভ করার চেষ্টা করবে, যেখানে সবকটা তুমি যদি একটা অপশানকে মানে আইডেন্টিফাই করে বাকিগুলো করে নিতে পারছো, তখন কিন্তু ওইখানেই থেমে যাবে, বাকি পরের প্রশ্নে চলে যাবে। এখানে তোমাকে সবকটা কিন্তু করে দেখতে হবে না, এখন করো প্র্যাকটিসের জন্য, জানার জন্য। ক্লিয়ার? এবং আমি তোমাদের বলার জন্য আছি, এবং বলার জন্য এখানে সবটাই বলে দেবো। তাহলে এটার অ্যান্সার আমরা পেয়ে গেছি যে ক এবং গ সত্য। তারপরেরটা দেখো, যে একটা সংযোগী বচন মিথ্যা যখন তার প্রতিটা সংযোগী মিথ্যা। ঠিক আছে,
এটা এই যে স্টেটমেন্টটা রয়েছে এই স্টেটমেন্টটা কিন্তু মিথ্যা। কেন মিথ্যা? এখানে যদি বলা হতো একটা সংযোগী বচন মিথ্যা হয় যদি অন্তত একটা সংযোগী মিথ্যা হয়, তার প্রতিটা সংযোগী বলার জন্য এটা কিন্তু বাক্যটাকে ভুল করে দিয়েছে। ঠিক আছে, তাহলে এটা আমরা যদি উদাহরণের সাহায্যে তোমরা যদি দেখো যে আমরা একটু আগে বললাম সংযোগী যে বচন রয়েছে সেটাকে আমরা কিভাবে বলবো। এবং আরেকটা কথা, এই যে আমরা যখন সত্যমূল্য আরোপ করছি তখন কিন্তু একটা যে হয় না, যে আমাদের ছোটবেলায় আমরা পড়েছিলাম যে এখানে দুটো আছে, দুটো তোমাকে একটা মিনিট দাঁড়াও, এখানে আগে লিখে নিই এই জিনিসটা। ধরো এটা একটা সংযোগী বচন, আমরা একটু আগে বলেছি ডট দিয়ে আমরা যুক্ত করব। তাহলে এটা আমরা এভাবে করি। আমরা যখন ট্রুথ টেবিল যখন শিখেছিলাম তখন আমরা কি করেছিলাম যে দুটোর ক্ষেত্রে আমাদের চারটে হবে। ক্লিয়ার? এখানে আমার প্রথম দুটো হচ্ছে যে টি টি, তারপরেরটা হচ্ছে আমার এফ এফ, তারপরেরটা হচ্ছে এখানে হচ্ছে যে টি এফ, রাইট? টি এফ। এখানে তোমরা একটুখানি বুঝে নিও লেখাগুলো, আমি তোমাদের বোঝানোর জন্য জাস্ট লিখছি। তাহলে আমরা জানি সংযোগিক বচনের ক্ষেত্রে কি হয় যে টি ডট টি থেকে টি হয়, বাকিগুলো কিন্তু সব এফ হয়। মানে এখানে আমার দুটো সংযোগীকেই কিন্তু এখানে সত্য হতে হচ্ছে। ক্লিয়ার? দুটো সংযোগীকে এখানে আমার সত্য হতে হচ্ছে, নাহলে কিন্তু আমার এটা সত্য হবে না। তাহলে এখানে আমাকে দিয়েছে এবং এখান থেকে আমি আরেকটা জিনিস পাচ্ছি যে, তাহলে একটা জিনিস পেলাম যে পি এবং কিউ যদি উভয়ই আমার সত্য হয় তাহলেই একমাত্র আমার পি ডট কিউ যেটা রয়েছে যে সিদ্ধান্তটা সেটা আমার সত্য হবে। এবং পি ও কিউ এর মধ্যে যদি অন্তত একটা মিথ্যা হয়, দেখো অন্তত একটা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু আমার এটা পুরো ফলস হয়ে যাচ্ছে। তাহলে তোমার স্টেটমেন্টটা যেটা দিয়েছে যে প্রতিটা সংযোগীকে মিথ্যা হতে হবে না, একটা যদি মিথ্যা হয় তাহলে পুরোটাই মিথ্যা হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে খ স্টেটমেন্টটা ভুল, রং দেওয়া আছে আমরা জানলাম। গয়েরটা কি আছে? একটা বৈকল্পিক বচন যখন সত্য হয় তার যে কোনো একটা বিকল্প সত্য হয়। ঠিক আছে, এটা সঠিক। কারণ দেখো সেমভাবে যদি এটা আমি আর দেখাচ্ছি না, একটা বিকল্প সত্য মানে পুরো বচনটা সত্য। বৈকল্পিকের ক্ষেত্রে আমরা কি জানি? বৈকল্পিকের ক্ষেত্রে আমরা আমাদের রুলসটা আমি শুধু এখানে লিখে দিচ্ছি যে এফ ভেল এফ থেকে এফ হয়। ক্লিয়ার? এফ ভেল এফ থেকে আমার এফ হয় এবং বাকিগুলো সব আমার ট্রু হয়। তাহলে এখানে তোমাকে কি দিয়েছে যে একটা বৈকল্পিক বচন সত্য হয় যখন তার যে কোনো একটা বিকল্প সত্য। তাহলে এই দুটোর মধ্যে যদি যে কোনো একটা আমার ট্রু হয়ে যেত তাহলে কিন্তু এটা ফলস হতো না, একমাত্র এফ ভেল এফ থেকেই আমার কিন্তু ফলস হচ্ছে, বাকিগুলো কিন্তু ট্রু। তাহলে এই স্টেটমেন্টটা আমার ঠিক, এটা আমরা আগেই বলেছি যে গটা ঠিক। ক্লিয়ার? দেন ঘ নিষেধ কার্ল চিহ্নটা সত্যাপেক্ষক যোজক, এটা ভুল। কারণ এটা তোমরা মনে রেখো, এটা নেটেও অনেকবার দিয়েছে, নেটের জন্যও এই লেকচারটা খুব ইম্পর্টেন্ট এবং এসএসসির জন্য। যে কেন? কারণ নিষেধ যে চিহ্নটা, যে কার্ল চিহ্নটা, সেটা কখনোই সত্যাপেক্ষক যোজক নয়। তাহলে এই চিহ্নটা কি? নিষেধ চিহ্নটা হচ্ছে একটা অপারেটর, যেটা হচ্ছে একটা বচনকে সঞ্চালন করে বা চালনা করে, অপারেট করে, তাই জন্য এটা অপারেটর। এটা কখনোই সত্যাপেক্ষক যোজক নয়। কারণ দেখো যোজক মানে সেটা সবসময় কোনো দুটো বাক্যকে যুক্ত করছে। ঠিক আছে, যেরকম ডটের ক্ষেত্রে আমি একটু আগেও বললাম যে আঙুর মিষ্টি এবং কমলালেবু মিষ্টি, বা হয় তুমি যাবে অথবা আমি যাব, এগুলো সবসময়, বা ইফ পি দেন কিউ, এগুলো সবকটাই যে ডট বলো, ইমপ্লাই বলো, কার্ল বলো, ট্রিপল বার বলো, এগুলো সব কিছুই যোজক। কেন? কারণ দুটো বাক্যকে এগুলো যুক্ত করছে, বাক্যের দুটো অংশকে যুক্ত করছে, কিন্তু কার্ল কোনো বাক্যকে কিন্তু যুক্ত করে না। ঠিক আছে, বাক্যকে শুধু চালনা করছে, যে তার আগে দেওয়া রয়েছে কার্ল, তার মানেটা তুমি বুঝতে পারছো, কিন্তু এটার দ্বারা কোনো দুটো বাক্য যুক্ত হতে পারে না, তার জন্য এটা সত্যাপেক্ষক যোজক নয়। আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। এর পরের প্রশ্নে আমি যাই, যে দেখো 4 নাম্বারেরটা, এটাও আমাকে ব্যাখ্যা করতে হবে যে যদি কোনো বচন মিথ্যা হয়, তাহলে তা অন্য যে কোনো বচনকে প্রতিপাদিত করে।
প্রথমত বলে রাখি যে এখানেও আমরা এই একই দেখবো, এলিমিনেশন মেথডের দ্বারা দেখব যে প্রথমটা আমার সঠিক। এখানে ক সঠিক হলেও আমার এই দুটো অপশান বাদ চলে যাচ্ছে অটোমেটিক্যালি। এই দুটো অপশানের মধ্যে এবার আমাকে দেখতে হবে এখানে ক খ সঠিক না ক খ ঘ সঠিক, ঠিক আছে? এই দুটো আমাকে দেখতে হবে। তাহলে প্রথমটা দেখো, যদি কোনো বচন মিথ্যা হয় তাহলে তা অন্য যে কোনো বচনকে প্রতিপাদিত করে। এই যে জায়গাটা, এটা আমরা কোথা থেকে পাচ্ছি বলো তো? এটা হচ্ছে আমরা যখন প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের যে প্রাকল্পিক বচনকে আমরা জানি যে পূর্বগ অনুগ যে আমরা পড়েছি, তার যে সম্পর্ক সেটাকে হচ্ছে যে আমরা বলি প্রতিপত্তির সম্পর্ক, ইমপ্লিকেশনের যে সম্পর্ক সেটা আমরা পড়ছি। এবং ইমপ্লিকেশনের যে জায়গা, এই যে প্রতিপত্তির জায়গা, সেটাকে আমরা দুভাগে ভাগ করেছি, একটা বস্তুগত প্রতিপত্তি আর একটা যৌক্তিক প্রতিপত্তি। আমরা নয়, যুক্তিবিজ্ঞানীরা করেছেন। এই বস্তুগত প্রতিপত্তির সম্পর্কটাকে আমরা আবার আপত্তিক বলছি, সেটা তোমরা একটু ডিটেলে দেখে নিও যে বস্তুগত প্রতিপত্তি এবং যৌক্তিক প্রতিপত্তির পার্থক্য। এই জায়গা থেকেও তোমাদের প্রশ্ন দিতে পারে। সেই জায়গাটা যখন আমরা করতে যাই তখন আমরা আরও কিছু জিনিস সেখানে দেখতে পাই, যে প্যারাডক্স অফ মেটেরিয়াল ইমপ্লিকেশন। যে মেটেরিয়াল ইমপ্লিকেশন ক্ষেত্রে যেটা কি হচ্ছে, যে আমি যদি তোমাদের ধরো এই যে পি, তারপরে হচ্ছে যে তোমার কিউ, ঠিক যেরকমভাবে তোমাদের দেখালাম না যে তোমার সংযোগিক বচনের ক্ষেত্রে ট্রুথ টেবিলটা, সেরকমভাবে এখানে যদি আমি তোমাদের দেখানোর চেষ্টা করি, একটু টাইম লাগছে এটা করতে, কারণ এটা মুখে বলে দিলে হয়তো তোমরা বুঝতে পারবে, কিন্তু আমার মনে হবে আমি তোমাদের ঠিক মতো বোঝাতে পারলাম না। তো তার জন্য এখানে আমাকে একটু দেখাতেই হচ্ছে, একটু টাইম দিয়ে তোমরা দেখো। আশা করি তোমরাই প্রত্যেকটা প্রশ্ন থেকে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এইটুকু আমি মানে কথা দিতে পারি। এবং অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে প্রশ্নের মান এবং ব্যাখ্যা তোমাদের কেমন লাগলো, ওকে? কারণ তোমাদের ফিডব্যাক আমাদের জন্য খুবই মানে ফিডব্যাক আমাদের মোটিভেট করে। ক্লিয়ার? এটা তাহলে টিটিএফএফ, টিএফ এটা আমরা জানি, এটা বুঝে নাও, একটু ভাঙাচোরাভাবে লেখা হচ্ছে, এটা একটু তোমরা দেখে নিও। এবং পি ইমপ্লাইয়ের ক্ষেত্রে আমরা কি করি, ইমপ্লাইয়ের সূত্র অনুযায়ী আমরা এই জায়গাটাকে শুধু দেখি যে কোনটা মিথ্যা, যে টিএফ থেকে এফ হয়, বাকি সব কটাতে আমার টি হবে। ক্লিয়ার? এখানে আমি আর লিখছি না, বাকি সব কটাতে আমার টি হবে। তাহলে এই যে জায়গাটা, অর্থাৎ তুমি একটা জিনিস এখান থেকে ফলো করো, যে যখন তোমার অনুগ সত্য, যখন তোমার এই যে অনুগ সত্য মানে কিউ সত্য, তাহলে তোমার পি এবং কিউ সত্য। ঠিক আছে? তার মানে কি, এখান থেকে আমরা একটা জিনিস ডিরাইভ করতে পারি যে আমার অনুগ সত্য হলে প্রাকল্পিক বচন সত্য হয়। ঠিক আছে? আর আরেকটা জিনিস আমরা এখান থেকে ডিরাইভ করতে পারি, অনুগ সত্য হলে প্রাকল্পিক বচন সত্য হয়, আর পূর্বগ মিথ্যা হলে প্রাকল্পিক বচন সত্য হয়। এখান থেকে আমরা যে দুটো সূত্র পাই তার মধ্যে থেকে একটা তোমাদের এইখানে দেওয়া হয়েছে, যে যদি কোনো বচন মিথ্যা হয় তাহলে তা অন্য যে কোনো বচনকে প্রতিপাদিত করতে পারে। তার মানে কি, এই যে পি যদি কোনো বচন মিথ্যা হয়, ধরো সাপোজ আমি এখানে নিয়ে নিলাম কার্ল পি, বা কোনো একটা আকার নিয়ে নিলাম কার্ল পি ইমপ্লাই কিউ। ঠিক আছে? কার্ল পি ইমপ্লাই কিউ, এটা যদি আমি নিয়ে নিই তাহলে এই অংশটার পূর্বগটা আমার মিথ্যা কারণে পুরো বচনটা আমার সত্য হয়ে যাবে, মানে এটাকে প্রতিপাদন করবে। ক্লিয়ার? এটা তোমরা একটুখানি এই ট্রুথ টেবিলের আকারে করে দেখে নিও, কিছু না, এইভাবে জাস্ট কার্পিটাকে অ্যাড করবে, দিয়ে ইমপ্লাই করে দেখে নিও। ওকে? তার মানে এটাই বোঝাতে চাইছে যে যে কোনো বচন মানে মিথ্যা হয়, যে মানে সেটা প্রথম মানে পূর্বক যখন মিথ্যা হচ্ছে, সেটা যে কোনো বচনকে প্রতিপাদন করতে পারে। মানে একটা বচন যদি মিথ্যা হয় তাহলে অন্য যে কোনো বচনকে সে প্রতিপাদিত করতে পারে। এখানে যে কোনো বচন তোমরা নিয়ে সেটাকে দেখে নিতে পারো। ওকে? এবং এই জায়গাটা কোথা থেকে আসছে আমি তোমাদের সেটাও বলে দিলাম। তারপরে আপতিক বাক্যাকারের বিরুদ্ধ হচ্ছে আপতিক বাক্যাকার হয়। এবার তোমরা এখানে একটা আপতিক বাক্যাকার নিয়ে নাও। আপতিক বাক্যাকার মানে কোন বাক্যাকার না, আপতিক বাক্যাকার মানে যে যখন তুমি কোনো একটা মানে হয় না যে নিবেশন দৃষ্টান্ত আমরা বলি, যে ওই বচনাকারের পরিবর্তে ব্যবহার করছি,
যে নিবেশন দৃষ্টান্তে কি হচ্ছে যে কখনো সত্য কখনো মিথ্যা হয়। আর তার থেকেও বড় কথা নিবেশন দৃষ্টান্ত এগুলো ছেড়েই দাও। এই যে মানে ধরো সত্য মূল্যের টেবিলটাতে যদি এই স্তম্ভের মধ্যে কোনোটাতে ধরো শুধু টি থাকলো তখন কিন্তু সেটা আপতিক নয়। এবং যেখানে ধরো TF মিশিয়ে আমি পাচ্ছি কোনো টেবিলে, তখন কিন্তু সেটা আপতিক হয়ে যায়। এটা তোমরা দুভাবে দেখতে পারো। একটা হচ্ছে যে আপতিক বাক্যাকার কোনগুলো, তাহলে আপতিক বাক্যাকার কোনগুলো, যেগুলো হচ্ছে যে হয় না যে P ভেল কিউ, দেখবে যে P ভেল কিউ, বা আমি সবটা লিখছি না, তোমরা একটু লিখে নিও। P ভেল কিউ, এই যে P ইমপ্লাই কিউ, এক্ষুনি তোমাদের দেখিয়েছি যে এখানে আমরা দেখেছি যে দেখো এখানে TF দুটোই সত্য মূল্য এখানে কিন্তু পাওয়া যাচ্ছে, শুধু T আছে এমনটা কিন্তু নয়। তাহলে P ভেল কিউ, P ইমপ্লাই কিউ, P ডট কিউ, ঠিক আছে, এগুলো সব হচ্ছে যে আপতিক। এবং একে যদি নিষেধ করো তাহলে নিষেধ মানে এটাকে ধরো এখন যদি তুমি বলো যে ম্যাম দেখালো না, তো এটা কার্ল P ভেল কিউ আছে, এটাকে যদি তুমি তোমার সূত্র অ্যাপ্লাই করে দেখো তাহলেও তোমরা মানে আপতিক পাবে, এবং যদি এটা ট্রুথ টেবিলের দ্বারা দেখো তাহলেও কিন্তু তোমরা আপতিকই পাবে। ক্লিয়ার? কাজে আপতিক বাক্যাকারের বিরুদ্ধ বাক্যাকার কিন্তু আপতিকই হয়। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে যে মানে সত্য মিথ্যা উভয় দৃষ্টান্তই সেখানে তোমরা পাবে। এটা ট্রুথ টেবিলের দ্বারাই করে দেখবে, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। এখানে আমি আর দেখাচ্ছি না। তারপরে হচ্ছে একটি বৈধ বাক্যাকারে নিষেধ করলে একটা বৈধ বাক্যাকার পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমাদের এখন জানতে হবে যে বৈধ বাক্যাকার কোনগুলো। সবসময় জানবে বৈধ বাক্যাকার কিন্তু হচ্ছে যে ওকে নিষেধ করলে সেটা হচ্ছে একটা অসঙ্গতি হয়। তাহলে এই যে স্টেটমেন্টটা রয়েছে যে বৈধ বাক্যাকারকে নিষেধ করলে বৈধ বাক্যাকার পাওয়া যায়, এটা ভুল। হ্যাঁ, এটা ভুল, কারণ বৈধ বাক্যাকারকে নিষেধ করলে একটা অসঙ্গত বাক্যাকার পাওয়া যায়। একটা বৈধ বাক্যাকার আমি নিয়ে নিই যে P ভেল, এগুলো তো মানে একদম মনে রাখার কথা তোমাদের। হ্যাঁ, P ভেল কার্ল P। হ্যাঁ, তো এটাকে যদি আমরা নিষেধ করি, যে যদি তোমরা নিষেধ করো কার্ল দিয়ে, দেখবে যে P ডট কাল্পি পাওয়া যায়। এবং এই যে P ভেল কাল্পি থেকে আমি যদি এটাকে নিষেধ করে P ডট কাল্পি পেলাম, এটা হচ্ছে একটা অসঙ্গত বাক্যাকার, ইনকনসিস্টেন্স বা ইনভ্যালিড যেটা সেটা বলতে পারো। ক্লিয়ার? তাহলে বৈধ বাক্যাকারকে নিষেধ করলে বৈধ বাক্যাকার পাওয়া যায়, এটা ভুল। বৈধ বাক্যাকারকে নিষেধ করলে একটা ইনভ্যালিড বা ইনকনসিস্টেন্ট বাক্যাকারকে আমরা পেতে পারি। ক্লিয়ার? তারপরে যুক্তিবিজ্ঞানে কোয়াইন এবং শব্দটার এবং এই যোজকের পরিবর্তে কোন প্রতীকচিহ্ন ব্যবহার করেছেন বা প্রতীকচিহ্ন স্বীকার করেননি, এটা একদম ঠিক। এটা যখন তোমরা রুলস অফ রিজলিউশনগুলো পড়বে তখনই জানতে পারবে যে কোয়াইন কিন্তু ধরো আমরা হয় না যে লিখি যে P ডট কিউ, এটা না লিখে কোয়াইন কিন্তু PQ এইভাবে লিখছেন। আর ডট কিন্তু যদি থাকে তখন সেটাকে উনি ফার্স্ট ব্র্যাকেট হিসাবে ব্যবহার করেছেন। ঠিক আছে, এই রুলসগুলো আমি তোমাদের একবার ছোট্ট করে মানে বলে দেওয়ার চেষ্টা করব। পরেই আমি রিজলিউশনের যে রুলস আছে সেই রুলসটায় আসবো। তার আগে আচ্ছা তোমাদের এই সংকেতের যে জায়গাটা সেটা একটু বলেই দিই। যে কি বললাম, প্রথমটা ডটটা তো বলেই দিলাম। ডটের ক্ষেত্রে কোনো চিহ্নকে নিচ্ছেন না, উনি পাশাপাশি এইভাবে লিখছেন। ভেলের ক্ষেত্রে ভেলকেই রাখছেন, ইমপ্লাইয়ের ক্ষেত্রে উনি কোনো চেঞ্জ করছেন না, ট্রিপল বারও চেঞ্জ করছে না। কার্লের ক্ষেত্রে আমরা যেরকম কার্ল সেই এইরকম করে লিখি না, উনি হচ্ছেন যে এইভাবে লিখছেন, এই বারের মতো লিখছেন। ঠিক আছে, মাথায় বার দিয়ে দিচ্ছেন। তারপর ডট হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট, আমরা যেটা ফার্স্ট ব্র্যাকেট দিই তার জায়গায় উনি ডট দিচ্ছেন। আর সেকেন্ড ব্র্যাকেট যে দ্বিতীয় বন্ধনী উনি এইভাবে ব্যবহার করছেন। এগুলো তোমরা একটুখানি মনে রেখো। তাহলে এখানে আমরা দেখলাম বিশ্লেষণ করে যে ক, খ এবং ঘ এই তিনটে স্টেটমেন্ট ঠিক। তাহলে এটা আমার অ্যান্সার, গটা আমার ভুল, কারণ বৈধ বাক্যাকারকে নিষেধ করলে আমরা জানলাম সেটা একটা ইনকনসিস্টেন্ট বাক্যাকার আমরা পাই। আচ্ছা, তারপর এটা দেখো, সত্যমূল্য আরোপের পদ্ধতিতে যুক্তিটাকে প্রমাণ করলে যুক্তিটা কি হবে। এই যে যুক্তিটা রয়েছে, এই যে সত্যমূল্য আরোপের যে কথা তোমাদের বলা হচ্ছে, এই সত্যমূল্য আরোপের পদ্ধতিটা কিছুই না, এটা হচ্ছে একটা শর্টার ট্রুথ টেবিল মেথড। এখানে কি হয় যে
আমরা সত্যমূল্য আরোপ করে এখানে কিভাবে যুক্তির অবৈধতা প্রমাণ করতে পারি, কিভাবে পারি, যে ধরো সত্যমূল্য আরোপ করলাম যে প্রাকল্পিক বচনটার পূর্বকে সত্য এবং অনুগকে যখন মিথ্যা হয় তখন তো এই বচনটা পুরোটা মিথ্যা হয়ে যায়। তখন আমরা কি করি, যে একটা অসঙ্গতি দেখাই। কোনো অসঙ্গতি যদি আমরা দেখাতে পারি তাহলে বৈধ, এবং যদি দেখাতে না পারি এই স্টেটমেন্টের মধ্যে তাহলে কিন্তু সেটা অবৈধ হয়ে যায়। এরকম তোমাকে অনেক স্টেটমেন্ট দিয়ে দেবে। এই যে স্টেটমেন্টগুলো মানে এই যুক্তিটা আমি নিয়েছি এটাই শুধু থাকবে এমন নয়, অনেক স্টেটমেন্ট সেখানে তোমার থাকবে, ইমপ্লাই দিয়ে দেওয়া থাকবে। তো প্রথমটা যদি আমি নিই, প্রথমটা যদি তোমরা করে দেখো, আমি যে এখানে শুধু মানগুলো লিখে দিচ্ছি। এখানে আমাকে কি করতে হবে, আমার হেতুবাক্য সত্য এবং সিদ্ধান্তকে মিথ্যা দেখাতে হবে, এটা আমি বললাম। তার মানে কি, আমরা জানি যে এই যে এরকম যখন আমার আকার থাকে তখন কিন্তু সিদ্ধান্ত সত্য, মানে এই যে ওভারঅলটাকে আমাকে টি দেখাতে হবে এবং এটাকে আমাকে এফ দেখাতে হবে, তাহলেই এটা আমার অবৈধ হয়ে যাবে। তাহলে এই যে মানটা তোমরা যদি আমি ধরো তোমাকে এমন মান নিতে হবে, ব্যাপারটা হচ্ছে তোমাকে এমন মান সিলেক্ট করতে হবে যাতে করে তুমি যখন বসাচ্ছ মানটা, যখন তুমি আরোপটা করছো, সত্যমূল্য যখন আরোপ করছো, এটাকে সত্যমূল্য আরোপের পদ্ধতিও বলা হয় বা শর্টার ট্রুথ টেবিল মেথডও বলা হয়, তখন যাতে ওই যে যেখানে বসাচ্ছ সেটা আকারটা এমন হয় যে হেতুবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা, তোমাকে এমন মান ধরতে হবে। যে তাহলে এখানে আমি ধরো তোমরাও করে দেখবে বিভিন্ন যুক্তিকে, যে এখানে ধরো এই যে যেটা আছে সেটাকে যদি আমি ফলস দেখাতে চাই তাহলে আমাকে এই মানগুলো নিতে হবে, কিউ এর মান এফ, আর এর মান এফ, এস এর মান এফ। তাহলে দেখো আমরা জানি এখানে আরেকটা জিনিস আমরা জেনে রাখবো, বা আমরা জানি যে এই ট্রিপল বারের ক্ষেত্রে আমাদের কি হয়, টি ট্রিপল বার টি থেকে আমার টি হয়, আর একটা হচ্ছে আমার এফ ট্রিপল বার এফ থেকে আমার টি হয়, মানে সত্য হয়। এফ ট্রিপল বার এফ থাকলে আমার সত্য হবে, এই দুটোতে আমার শুধুমাত্র সত্য হয়, বাকি ক্ষেত্রে আমার মিথ্যা হয়। তাহলে এই যে স্টেটমেন্টটা আমাকে দেওয়া হয়েছে, এই যে যুক্তিটা আমাকে দেওয়া হয়েছে, সেখানে আমাকে এটা দেখাতে হবে যে এগুলো সত্য হচ্ছে মানটা দেওয়ার ফলে এবং বাকিটা হচ্ছে মিথ্যা। তাহলে এখানে তোমরা নিজেরাই বসিয়ে দেখো, আমি যদি এখানে এফ নিয়েছি, আর এটা আমরা সবাই জানি যে এফ ভেল এফ থেকে এফ হয়, ডাইরেক্ট যদি তুমি ট্রিপল বার এফ করো তাহলে কিন্তু প্রত্যেকটাতেই আমি যেহেতু এফ নিয়েছি, মানে কিউ এর মান এফ, আর এর মান এফ, তোমাকে এমন মান, মোট কথা তুমি এটা মাথায় রাখবে, তোমাকে এমন মান নিতে হবে যাতে তুমি এটা দেখাতে পারো যে তোমার সিদ্ধান্তটা ট্রু আসছে, হেতুবাক্যগুলো ট্রু আসছে, সিদ্ধান্ত মিথ্যা হচ্ছে। তাহলে এখানে এফ এবং এফ ভেল এফ থেকে আমি এফ পাচ্ছি, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে এফ ভেল এফ থেকে আমার টি। এখানে প্রত্যেকটাতে তুমি যখন আর এর মানে এফ বসাবে এবং এস ভেল এফ মানে এফ ভেল এফ করবে, সেমভাবে এফ ট্রিপল বার এফ থেকে আমরা টি পাবো। শুধুমাত্র সিদ্ধান্তে গিয়ে আমরা কি পাবো, যে আর ভেল এস, তা আর ভেলে আর এর মানও আমি এফ নিয়েছি, এস এর মানও আমি এফ নিয়েছি, তাহলে এফ ভেল এফ থেকে আমরা এটা জেনেছি যে এফ ভেল এফ থেকে আমার কি হয় না এফ হয়। ক্লিয়ার? এফ ভেল এফ থেকে আমার এফ হয়। তাহলে এটা আমি দেখাতে পারছি যে আমার হেতু বা আমি এমন মান নিচ্ছি, এমন সত্যমূল্য আমি আরোপ করছি, বারবার বলছি, যার ফলে আমি এটা দেখাতে পারছি আমার আশ্রয় বাক্যটা সত্য এবং আমার সিদ্ধান্তটা মিথ্যা। এটা যদি আমি দেখাতে পারছি তাহলে অবৈধ। এবং ধরো কোনো যুক্তির ক্ষেত্রে ধরো তুমি এমন মান নিলে, মানে তোমাকে সঠিক নিতে হবে, সঠিক মান নেওয়ার পরও তুমি এটা দেখাতে পারছো না যে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা, তখন কিন্তু তোমার যুক্তিটা বৈধ হয়ে যাবে, অন্যথায় সেটা অবৈধ। আমি বোঝাতে পেরেছি আশা করি। যখনই তাহলে সত্যমূল্য আরোপের পদ্ধতি এরকম দেওয়া থাকবে তখন তুমি কি করবে, যে প্রথমত তুমি এটা মনে মনে ভেবে নেবে যে এই ফ্রেমটা আমার যদি হয় যে আমাকে সত্যমূল্য আরোপ করার পর আমাকে আশ্রয় বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা দেখাতে হবে। তাহলে কিভাবে আমি নিতে পারি, এখানে দেখো তিনটেই আমাকে এফ নেওয়ার দরকার হয়েছে, তিনটেই এফ নেওয়ার দরকার হয়েছে, এবং সেই অনুযায়ী আমি যখন মান বসিয়েছি যে এফ ট্রিপল বার কিউ এর জায়গায় যখন আমি এফ বসিয়েছি এবং এফ ভেল এফ মানে আর ভেল এস, এখানে দুটোই এফ যেহেতু, তাহলে এফ, তাহলে এটা আমার টি হয়ে যায়, এফ ট্রিপল বার এফ থেকে আমার টি হয়ে যায়। তাহলে প্রত্যেকটাতেই যখন আমি মান বসিয়ে দেখব তখন দেখব যে আলটিমেট গিয়ে আমার হেতুবাক্যটা সত্য হচ্ছে এবং সিদ্ধান্তটা আমার মিথ্যা হচ্ছে। কাজেই এখানে আমার যেহেতু কোনো রকম কোনো অসঙ্গতি হলো না, মানে এই যে মানটা আমি নিয়েছি সেটা বসাতে গিয়ে ধরো এটাকে আমি টি করতে পারছি না, মানে
এটা যদি আমার ফলস হয়ে যেত তাহলে কিন্তু পুরো এটাই আমার অবৈধ হতো না, আর বৈধ হয়ে যেত। এখানে আমি এটা দেখাতে পাচ্ছি যে হেতুবাক্য সত্য, সিদ্ধান্ত আমার মিথ্যা, কাজেই এই যুক্তিটা আমার হচ্ছে ইনভ্যালিড। ক্লিয়ার? আশা করি আমি বোঝাতে পেরেছি যে সত্যমূল্য আরোপের পদ্ধতি দ্বারা কিভাবে তুমি যুক্তির বৈধতা বা অবৈধতা প্রমাণ করবে। এরপর দেখো, এরপর কিছু ডিরেক্ট একটা প্রশ্ন নেওয়া হয়েছে যে লঘুকরণের যে সূত্র, আমরা সবাই জানি লঘুকরণ আমাদের পড়তে হয়, এবং লঘুকরণের আমার কিছু কি আছে না, লঘুকরণের আমার কিছু সূত্র আছে। হ্যাঁ, তো এই যে লঘুকরণের সূত্রটাকে আমি বিভিন্নভাবে এখানে প্রশ্নটা এইভাবে ফ্রেম করেছি যাতে এই সূত্র এইটার দ্বারা তোমাদের কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় যে লঘুকরণের সূত্র অনুযায়ী কোন উক্তিগুলো সঠিক। হ্যাঁ, তো লঘুকরণ সূত্র অনুযায়ী কোন উক্তিগুলো সঠিক, যে লঘুকরণ তুমি যখন করবে তখন তোমাকে প্রথমেই এটা ফলো করতে হবে যে সংযোগিক বচনের একটা অংশ মিথ্যা হলে সম্পূর্ণ বচন মিথ্যা। এটা কিন্তু আমার মানে ঠিক বলছে। ক্লিয়ার? যে সংযোগিক বচনের একটা অংশ যদি আমার মিথ্যা হয় তাহলে কিন্তু আমার সমগ্র অংশটাই মিথ্যা হয়ে যায়, এটা ঠিক। এবং তুমি নিয়মগুলো এই জন্যই পড়তে হবে। এবং সংযোগিক বচনে যখন একটা অংশ সত্য হবে তখন তোমাকে বর্জন করতে হবে। তারপরে বলছে দেখো, বৈকল্পিক বচনের কোনো অংশ মিথ্যা হলে তাকে বর্জন করতে হবে। এটাও সঠিক যে বৈকল্পিক বচনের যদি কোনো অংশ মিথ্যা হয় তাহলে কিন্তু তুমি তাকে বাদ দিয়ে দাও, মানে তাকে বর্জন করে দাও। কারণ কি হচ্ছে দেখো, বৈকল্পিক বচনের একটা অংশ মিথ্যা মানে বাকি অংশর যে সত্যমূল্য সেটা কিন্তু ওই বৈকল্পিক ওই যে বচনটা সত্যমূল্যের ওপরে নির্ভর করছে। ঠিক আছে? কাজেই যখন একটা, এবং আরেকটা জিনিস, এটাকে কিন্তু তুমি উল্টো টি লিখবে। কোয়াইন এটাকে, ফলসটাকে কিন্তু উল্টো টি করছেন, এফটাকে উল্টো টি করছেন। আচ্ছা, জাস্ট আমাকে একটা মিনিট দাও। তো বৈকল্পিক বচনের, সরি ফর ইন্টারাপ্ট, তো বৈকল্পিক বচনের যদি কোনো অংশ মিথ্যা হয় তাহলে কিন্তু তোমাকে পুরোটাকে কি করতে হবে না, বর্জন করতে হবে। এটা একদম ঠিক আছে। তারপরেরটা দেখো কি আছে, যে দ্বিপাকল্পিক বচনের কোনো অংশ সত্য হলে অংশটাকে গ্রহণ করতে হবে। এই বাক্যটা কিন্তু তোমার ভুল আছে, কারণ তুমি যখন লঘুকরণের নিয়ম দেখবে তখন কিন্তু এটা দেখবে যে লঘুকরণ বা রিজলিউশনের নিয়মের ক্ষেত্রে তোমাকে এটা বলা হয়েছে যে দ্বিপাকল্পিক বচন, যেটা আমরা একটু আগে আমি তোমাদের দেখিয়েছি দ্বিপাকল্পিক বচনটা যে ট্রিপল বার দিয়ে, সেটা আমি কি দেখিয়েছি এখানে আর লিখছি না, যে টি ট্রিপল বার, টি থেকে আমরা টি পাই, এবং এফ ট্রিপল বার, এফ থেকে আমরা টি পাই, বাকি ক্ষেত্রে আমরা ফলস পাই। তাহলে দ্বিপাকল্পিক বচনের কোনো অংশ সত্য হলে অংশটাকে গ্রহণ করতে হবে, এই স্টেটমেন্টটা রিজলিউশনের নিয়ম অনুযায়ী ভুল। ঠিক আছে? এখানে বলা হয়েছে যে দ্বিপাকল্পিক বচনের কোনো অংশ সত্য হলে অংশটাকে তুমি বাদ দিয়ে দাও। ঠিক আছে? রিজলিউশনের নিয়ম, এটা আমার আলাদা করে আর বোঝানোর কিছু নেই। রিজলিউশনের নিয়মটা তোমরা এই কারণেই পড়বে, কারণ সেখান থেকে যখন তোমাকে বৈধতা অবৈধতা বিচার করতে দেবে সেই ক্ষেত্রে কাজে লাগবে। তার জন্যই হচ্ছে যে নিয়মগুলো ভালো করে দেখে রাখা দরকার, এবং এরম স্টেটমেন্ট তুলে তোমাদের প্রশ্ন কিন্তু দিতে পারে, বা এরম প্রশ্ন তোমরা এক্সপেক্ট করতে পারো। ঠিক আছে? এবং আরেকটা যে দ্বিপ্রাকল্পিক নিয়মটা রয়েছে বচনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এটা তাহলে আমার ভুল দেওয়া আছে, অংশটাকে গ্রহণ করতে হবে না, টি থাকলে অংশটাকে বর্জন করতে হবে। এবং দ্বিপাকল্পিক বচনের ক্ষেত্রে যদি কোনো অংশ মিথ্যা হয় তখনও কিন্তু তোমাকে বাদ দিতে হবে এবং অন্য অংশটাকে তোমাকে গ্রহণ করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে দ্বিপাকল্পিক বচনের নিয়ম। আমি একটা তোমাদের যুক্তির আকার দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে সবকটা নিয়ম আগে তোমরা দেখে নাও যে কোনটা ঠিক কোনটা ভুল, দেন আমি একটা যুক্তি দিয়ে নিয়মটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, নিয়মগুলো কোথায় কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে হচ্ছে যে দেখো কি বলছে, যে প্রাকল্পিক বচনের পূর্বক অথবা অনুগ যদি সত্য হয় তাহলে পূর্বককে বাদ দিতে হবে। এই যে স্টেটমেন্টটা রয়েছে
যে প্রাকল্পিক বচনের পূর্বগ অথবা অনুজ্ঞ যদি সত্য হয় তাহলে পূর্বগকে বাদ দিতে হবে, এটা একদম কারেক্ট আছে। এটা রিজলিউশনের নিয়মে বলাই হচ্ছে যে পূর্বগ বা অনুজ্ঞ যদি সত্য হয় তাহলে পূর্বগকে বাদ দিতে হবে। এবং এর সাথে সাথে আরেকটা নিয়ম বলছে যে প্রাকল্পিক বচনের পূর্বগ বা অনুজ্ঞ যদি মিথ্যা হয় তাহলে অনুজ্ঞকে বাদ দিতে হবে এবং পূর্বগ নিষেধ করতে হবে। ক্লিয়ার? এগুলো তার মানে আমরা এইখানে যে স্টেটমেন্টগুলো দেওয়া রয়েছে তার মধ্যে থেকে তাহলে তোমার উত্তর কোনটা হচ্ছে, তার মধ্যে থেকে তোমার উত্তর কোনটা হচ্ছে যে প্রথম বাক্যটা তোমার কি আছে যে সংযোগিক বচনের একটা অংশ মিথ্যা হলে সমগ্র বচনটা মিথ্যা, এটা কারেক্ট আছে। বৈকল্পিক বচনের কোনো অংশ মিথ্যা হলে তাকে বর্জন করতে হবে, এটাও কারেক্ট আছে। তাহলে ক খ আমি কারেক্ট পেলাম। তারপরেরটা বলছে দ্বিপ্রাকল্পিক বচনের কোনো অংশ সত্য হলে অংশটাকে গ্রহণ করতে হবে, এটা আমরা ভুল পেয়েছি এবং ঘয়েরটা আমরা ঠিক পেয়েছি। তাহলে এখানে অ্যান্সার হবে ক খ এবং ঘ সঠিক। তাহলে এখানে একমাত্র গটা ভুল। এবং তোমাদের আমি একটু আগে বললাম, তোমাদের আমি একটা মানে তোমার বচন মানে যুক্তি দিয়ে তোমাদের দেখিয়ে দেব যে কিভাবে কোয়াইন যে কোয়াইন প্রদত্ত যে নিয়ম সেই নিয়ম দ্বারা তোমরা কিভাবে যদি দেয় তাহলে কিভাবে সলভ করবে। ঠিক আছে? কোয়াইনের সাংকেতিক যুক্তি দ্বারা কিভাবে তোমরা সলভ করবে। আচ্ছা, যখন তাহলে রিজলিউশনের নিয়ম যেগুলো আছে সেগুলো আমরা জানলাম, যতটা আছে মনে হয় বলে দিয়েছি সব কটা, কিছুটা বাদ গেলে তোমরা একটু বই পড়ে নিও, এখানে যেগুলো ছিল আমি ব্যাখ্যা করে দিয়েছি। ধরো এরকম একটা স্টেটমেন্ট রয়েছে, আমি স্টেটমেন্টটা লিখে নিই, দেন আমি বুঝিয়ে দেবো যে কিভাবে। আর এই যে নিয়মটা তোমাদের আমি দেখাবো সেটাকে বলা হচ্ছে যে ফুল সুইপ মেথডের দ্বারা সত্য মূল্য নির্ণয়। হ্যাঁ, ফুল সুইপ মেথড বা পক্ষপাতন নিয়ম, পক্ষপাতন পূর্ণপাতন, এটা আমি পরের লেকচারে বা পরে যখন আমাদের ক্লাস হবে তখন হয়তো তোমাদের আমি বলে দেবো। এখানে দেখো আমরা প্রথমেই কি করব, ওই নিয়মগুলো আমরা মনে রাখবো, যে লঘুকরণের যে নিয়মগুলো বললাম, যে কোথায় আমাকে পূর্বগকে বাদ দিতে হবে, কোথায় আমাকে টি থাকলে বাদ দিতে হবে, কোথায় এফ থাকলে গ্রহণ করতে হবে, সেগুলো আমরা মনে রাখবো। এখানে একটু আগে তোমাদের বলেছিলাম যে কোয়াইনের সংকেতীকরণের ক্ষেত্রে কোয়াইন ডটকে কিন্তু ডট দিচ্ছেন না, উনি কিন্তু ধরো পি ডট কিউ তাকে কিভাবে লিখছেন একটু আগে বলেছি পি কিউ, এবং ডট বলতে উনি কি বলছেন ব্র্যাকেট। তাহলে আমরা সাধারণ অর্থে এটাকে যদি দেখি তাহলে এটা কিন্তু আমার ব্র্যাকেট। ক্লিয়ার? যে পি ইমপ্লাই পি ট্রিপল বার কিউ, এটা যেহেতু আমি কোয়াইনের অর্থেই বোঝাচ্ছি তার জন্য আমি ব্র্যাকেটটা তোমাদের মুছে দিলাম। এটা ব্র্যাকেট আছে, তোমরা মনে রেখো। কোয়াইন কিন্তু ডট বলতে এখানে ব্র্যাকেট বলছেন, যে ফার্স্ট ব্র্যাকেট। ক্লিয়ার? আচ্ছা, এবং এই ফুল সুইপ মেথডের দ্বারা তোমরা যখন কোনো বচনের মানে কোনো যুক্তির মানে বৈধতা বিচার করবে বা সত্যমূল্য নির্ধারণ করবে তখন দুভাগে সেটাকে করতে হয়। আমি একটা ভাগে তোমাদের এখানে দেখাচ্ছি যে একবার টি ধরে করতে হয়। ক্লিয়ার? একবার টি ধরে করবে মানে এখানে যা মান দেওয়া আছে, ধরো পিকে আমি টি ধরে করছি, একটাকেই আমি ধরবো, দুটোকে একসাথে ওরমভাবে নয়, যে পিকে আমি টি ধরছি, এখানে পিকে আমি টি ধরছি, আর আরেকটাতে আমি পিকে এফ ধরছি। একটু আগে আমি তোমাদের বলেছি যে কোয়াইনের আকারে যখন আমরা সংকেতীকরণ করব তখন এফ কিন্তু আর এফ ওইভাবে আমরা লিখবো না, তখন আমরা কিভাবে লিখবো, উল্টো টি। হ্যাঁ, টিটাকে উল্টে দেবে, ও উল্টে গেছে টিটা। ক্লিয়ার? তো যাই হোক, তাহলে হচ্ছে যে এটাকে আমরা একটাকে টি ধরে করব আর একটাকে হচ্ছে এফ ধরে করব, এবং দুটোতেই আমরা দেখব যে আমার সত্য আসছে কিনা। যদি সত্য আসে তাহলে বৈধ, এবং যদি টি এফ দুটো আসে তাহলে কিন্তু আমার এটা সত্য মূল্য যেটা আমি বার করছি সেটা আপত্তিক হয়ে যাবে। এবং এক্ষুনি তোমাদের আমি কিছু রুলস বলেছিলাম যে লঘুকরণের যে নিয়ম আমাদের পড়তে হয়, সেখানে তোমরা দেখে থাকবে যে প্রাকল্পিক এটা আমরা প্রথমটা এটা দেখবো, কারণ আমরা এটা জানি যে এখানে একটা ইনভিজিবল আমাদের ব্র্যাকেট আছে। ক্লিয়ার? এখানে আমাদের ব্র্যাকেট আছে, ব্র্যাকেটটা আমরা মনে রাখবো কারণ কোয়াইন এখানে ডটের ব্যবহার করছেন। ওকে, তো এই যে টিটা, এই টিটা আমি যেরকম আছে লিখে নেবো কারণ এটা আমার ব্র্যাকেটের বাইরে। ক্লিয়ার? দেন টি ট্রিপল বার কিউ রয়েছে। একটু আগেই তোমাদের আমি বলেছি যে দ্বিপ্রাকল্পিক বচনের ক্ষেত্রে যখন কোনো অংশ সত্য হয় তখন তাকে আমরা কি করব, বাদ দিয়ে দেব। বাদ দিয়ে আমরা কি লিখবো, তাহলে এই টিটাকে আমরা বাদ দিয়ে টি ইমপ্লাই কিউ লিখছি।
হয়ে গেল। তাহলে এটাকে আমি ছোট করে নিলাম। দেন ইমপ্লয়ের ক্ষেত্রে তোমাদের কি বলেছিলাম, মানে প্রাকল্পিক বচনের ক্ষেত্রে কি বলেছিলাম, যে পূর্বগ অথবা অনুগ, পূর্বগ অথবা অনুগ যদি সত্য হয় তাহলে পূর্বগকে বাদ দিয়ে দাও, আর পূর্বগ অথবা অনুগ যদি মিথ্যা হয় তাহলে অনুগকে বাদ দিয়ে দাও এবং পূর্বগ নিষেধ করো। তাহলে এখানে কেউ মিথ্যা নেই, নাহলে আমি অনুগকে বাদ দিয়ে দিতাম। এখানে আমার পূর্বগ সত্য আছে, তাই পূর্বগকে আমি বাদ দিয়ে এখানে আমি কিউ লিখবো। ঠিক আছে, তাহলে এটাকে আমি পূর্বগকে বাদ দিয়ে আমি কিউ লিখবো এবং এটাকে আমি যতক্ষণ না পর্যন্ত সত্য মূল্যে আসতে পারছি ততক্ষণ এটাকে আমাকে করতে হবে। এরকম সেমভাবে টিকে আবার আমি কিউকে আবার আমি টি এবং এফ লিখবো। আমি আগেই বলেছি এটা আমরা উল্টো টি লিখবো। ক্লিয়ার? উল্টো টি লিখবো। হ্যাঁ, উল্টো টি মানে এখানে আমরা এফ বুঝি। এটা সরছে না, এখানে তোমরা একটু বুঝে নিও যে একটা হচ্ছে তোমার টি আর একটা হচ্ছে তোমার এফ হবে। তাহলে এখানে যদি এবং এটাকেও যদি সলভ করো তাহলেও দেখবে এর মধ্যে হচ্ছে যে টি আসছে, তাহলে এটা মিশানো আসছে, তার জন্য এটা আমার হয়ে যাবে কিন্তু তোমার আপতিক। তাহলে এটা আপতিক। তাহলে আমরা এটুকু বুঝে নিলাম যে লঘুকরণের দ্বারা আমরা কিভাবে সত্যমূল্য আরোপের দ্বারা আমরা কিভাবে যুক্তিটাকে বিচার করব। ক্লিয়ার? তারপরে দেখো আমি যত রাজহাঁস দেখেছি সেগুলো হচ্ছে সাদা। এখানে আমি মার্ক করতে পারছি না, কোনো একটা প্রবলেম হয়েছে, তার জন্য তোমরা একটু বুঝে নাও। 7 নম্বরেরটা দেখো, আমি যত রাজহাঁস দেখেছি সেগুলো সাদা, সুতরাং সব রাজহাঁস সাদা। এখানে কিছুই বোঝানোর নেই, বোঝানোর বলতে এখানে কিছু দোষ দেওয়া রয়েছে। হ্যাঁ, তো এই যে দোষ দেওয়া রয়েছে এগুলোকে আমরা জানবো যে এগুলো কী দোষ, মানে এই যে উদাহরণটা দেওয়া আছে তার সঙ্গে এটা কোন দোষের সঙ্গে যাবে। প্রথমত দেখো যে রয়েছে যে অবৈধ সামান্যীকরণ দোষ, তারপরে কাকতালীয় দোষ, তারপরে ভ্রান্ত অপর্যবেক্ষণ দোষ এবং সৎকার্যকে কারণ বলে মনে করার দোষ। তাহলে এখানে আমি যত রাজহাঁস দেখেছি সেগুলো সাদা, সুতরাং সব হাঁস সাদা, বা আমি যত কাক দেখেছি তা সব কালো, সুতরাং সব কাক কালো। এই ধরনের যে স্টেটমেন্টগুলো রয়েছে সেগুলো আমার অবৈধ সামান্যীকরণ দোষযুক্ত। কারণ এখানে কি হচ্ছে, আমরা কিন্তু এখানে কোনো রকম কার্যকারণের ওপর নির্ভর না করেই, মানে শুধুমাত্র কি হয় না, অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে আমি এখানে সিদ্ধান্তকে ডিরাইভ করছি। ক্লিয়ার? শুধুমাত্র অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে সিদ্ধান্তকে ডিরাইভ করার জন্যই আমার এই যে দৃষ্টান্ত সেটাতে যে দোষ হয়েছে সেটা হচ্ছে আমার অবৈধ সামান্যীকরণ দোষ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। তারপরে দেখো যে আরেকটা যে দোষ তোমাদের এখানে দেওয়া রয়েছে না, যে বলো যে কাকতালীয় দোষ, বা এই যে উদাহরণগুলো মানে যে অপশানগুলো তোমাদের দেওয়া রয়েছে, যে সহকার্যকে কারণ বলে মনে করার দোষ। সহকার্যকে কারণ বলে মনে করার দোষটা কি হয় না, দেখবে অনেক সময় কি হচ্ছে যে যেরকম উদাহরণ দিয়ে আমরা বলতে পারি, এটা উদাহরণ দিয়ে বাকি অপশানগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। এটার অপশান কিন্তু অপশান এ হবে। এখানে মার্ক করতে পারছি না আমি, কোনো একটা অসুবিধা হয়েছে আমার ডিভাইসে, তার জন্য হতে পারে। তো এখানে অপশান এ অ্যান্সার হবে। ডি কি হবে? ডিটা হচ্ছে একটা উদাহরণ দিয়ে আমরা বুঝে নিই, যে আমরা যদি বলি যে হয় না যে বলছি রাত্রির পর দিন আসে, কাজেই রাত্রি হচ্ছে দিনের কারণ, বা শীতের পর বসন্ত আসে, শীত হচ্ছে বসন্তের কারণ। এই যে একটা ঘটনার পরে আর একটা ঘটনা ঘটছে, তার জন্য আমরা কিন্তু ভুল করে সেটাকে কারণ কার্য সম্পর্কে সম্পর্কিত করে দিচ্ছি, সেটা হচ্ছে সহকার্যকে কারণ বলে মনে করার দোষ। ঠিক আছে? তারপর হচ্ছে তোমার কাকতালীয় দোষ। কাকতালীয় দোষটা কি হয়, যে দেখবে অনেক সময় হয় না যে আমাদের মানে খুব কমন, যে কালো বিড়াল রাস্তা দিয়ে কেটে গেল বলে তোমার পরীক্ষা খারাপ হলো। তুমি আজকে পরীক্ষার হলে গেলে, তোমার পরীক্ষা খারাপ হলো, তুমি ওই কালো বিড়ালটাকে দোষ দিচ্ছ। তোমার কোনো দোষ নেই, তুমি পড়াশোনা করোনি, কিছু মনে করতে পারছো না, তার কোনো দোষ নেই। তুমি বলে দিলে আজকে আমি ওই যে পরীক্ষা হলে ঢোকার আগে ওই যে কালো বিড়ালটাকে রাস্তা কেটেছে আমার, তো তার জন্য হচ্ছে আমার পরীক্ষা খারাপ হয়েছে। তাহলে এটা হচ্ছে আমার কাকতালীয় দোষ। ক্লিয়ার? তারপরে ভ্রান্ত পর্যবেক্ষণ, ভ্রান্ত অপর্যবেক্ষণ নয়, এটা ভ্রান্ত পর্যবেক্ষণ হবে। ভ্রান্ত পর্যবেক্ষণ কি
হয় না যে দড়িকে সাপ বলে মনে করা, শক্তিতে রজতভ্রম, এগুলো হচ্ছে এই ধরনের দোষ। কাজে প্রত্যেকটা দোষ এখানে আমি ক্লিয়ার করতে পেরেছি আশা করি। আচ্ছা, তারপরে দেখো, এটা মার্ক করা যাচ্ছে না। তারপরে দেখো কি আছে, নিম্নলিখিত উদাহরণগুলোর মধ্যে কোনটা অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করা দোষ। একটু আগে আমি তোমাদের মানে বললাম যে কিছু দোষের কথা, সেরকম অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করার দোষটা কি হয়, যে কার্য উৎপাদনের ব্যাপারে তার কোনো ভূমিকাই নেই, তার মানে অপ্রাসঙ্গিক একটা পূর্ববর্তী ঘটনাকে আমি কারণ বলে মনে করে দিলাম। তাহলে এখানে তোমার অ্যান্সার দুটো হবে, ঠিক আছে? এখানে অপশানটা দেওয়া ভুল হয়ে গেছে, যে এখানে আরেকটু অপশান অন্যভাবে দিতে হতো, যে এখানে তোমার অ্যান্সার দুটো হবে, যে চন্দ্রগ্রহণের কারণ হচ্ছে রাহুর গ্রাস, ঠিক আছে? তারপরে হচ্ছে এই বছর মারাত্মক বন্যা হয়েছে কারণ কোনো দেবতা রুষ্ট হয়েছেন। এই ধরনের স্টেটমেন্টগুলো যদি থাকে সেটা হচ্ছে অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করা দোষে দুষ্ট। ক্লিয়ার? তারপরে দেখো তোমার যে আরেকটা স্টেটমেন্ট এখানে দেওয়া রয়েছে আরও দুটো, যে শিক্ষার প্রয়োজন নেই, কেননা লেখাপড়া শিখেও মানুষ অসৎ হয়। এই যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে, এই যে শিক্ষার প্রয়োজন নেই কেননা লেখাপড়া শিখেও মানুষ অসৎ হয়, এটাও কিন্তু তোমার অবৈধ সামান্যীকরণ দোষে দুষ্ট। এবং অবৈধ সামান্যীকরণ দোষটাও আমি তোমাদের একটু আগে বুঝিয়ে দিয়েছি যে সেটা কাকে বলছে, তাই জন্য এটাকে আর বোঝাচ্ছি না। অপশান ডি এর যে উদাহরণটা দেওয়া আছে, যে তোমরা যদি এটা দেখতে অসুবিধা হয় একটু জুম করে নেবে, যে দড়ি জলে ভিজে থাকলে নষ্ট হয়ে যায়, সুতরাং রোজ স্নান করা উচিত নয়। এই যে উদাহরণটা দেওয়া রয়েছে এটা কিন্তু তোমার দুষ্ট উপমা, ঠিক আছে? এখানে মানে হয় না যে আমরা কোনো একটা জিনিসে, কোনো দুটো জিনিসের সাদৃশ্য লক্ষ্য করছি, তাদের মধ্যে মানে কোনো একটা জিনিসটা ধরো সঠিক হলো, সঠিক উপমা হলো, কিন্তু তার থেকে আমি এটা ডিরাইভ করছি যে মানে আমি এই জিনিসটা ওখানেও দেখেছি, তাহলে এই যে যুক্তিটা ওই ক্ষেত্রেও প্রযোজ্য হবে, এরকম যে জিনিস, মানে দুটো যে ঘটনা তার মধ্যে যদি সাদৃশ্যটা আমার সঠিক হয়, হ্যাঁ, তাহলে সেটাকে আমি মন্দ উপমা বলবো না, সেটাকে ভালো উপমা বলবো, ঠিক আছে? এবং দুষ্ট উপমা তাহলে কোনটা বলবো, যে দুটো বিষয়কে যদি আমি সাদৃশ্য যুক্ত বলছি তখন সেই সাদৃশ্যটা ঠিক নয়। যেরকম এখানে যে দড়ি জলে ভিজে থাকলে নষ্ট হয়ে যায়, সুতরাং রোজ স্নান করা উচিত নয়, এদেরকে যুক্ত করার কোনো কারণ নেই, ঠিক আছে? তারপরে এরকম আরও অনেক উদাহরণ হবে দুষ্ট উপমার, যে মানুষের মতো কুকুরের হাত পা এগুলো আছে, মানুষ চিন্তা করে সুতরাং কুকুরও চিন্তা করে, এটা বললেও এটা কিন্তু ওই একই দুষ্ট উপমা দোষে যুক্ত হবে। ক্লিয়ার? তাহলে এই চারটে, এর আগেরটাও যে চারটে উদাহরণ ছিল, আমি চারটে উদাহরণই ব্যাখ্যা করেছি যে কোন কোন দোষের যুক্ত। পরেরটাতেও কিন্তু তোমাদের কোন এখানে দোষের নাম দিয়ে দিয়েছে, বাকি উদাহরণ দিয়েছে, চারটে কি আমি ব্যাখ্যা করে বলেছি যে কোনটা কোন দোষের সঙ্গে যায়। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এখানে আমার পিপিটির মধ্যে কোনো একটা হয়তো প্রবলেম হয়েছে, যে যার জন্য তোমাদের জন্য আরও যে প্রশ্ন এখানে ছিল আমি এটা আজকে সেখানে দেখাতে পারছি না, তোমরা দেখো সেটা আসছে না, এটা কোনো হয়তো কোথাও একটা ইস্যু হয়েছে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা তার জন্য আমি তোমাদের এখানেই অফ করছি। বাকি তোমাদের ক্লাসের শুরুতে যে কথাগুলো বললাম আমাদের কোচিং সংক্রান্ত, সেগুলো তোমরা মাথায় রেখো, আমাদের গ্রুপগুলোতে তোমরা যুক্ত হয়ে যেও, ওকে? এবং গ্রুপগুলোতে যুক্ত হয়ে যেও এবং তোমরাই উপকৃত হবে। সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ডেলি প্রশ্ন দেওয়া হয় যেগুলো তোমরা সলভ করতে পারবে, এবং নেটের কোচিংয়ের জন্য বিস্তারিত আলোচনা সেখানে তোমরা পেয়ে যাবে, এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করলেও আমরা তোমাদের ডিটেলে মানে বলে দেবো। এবং আজকের ক্লাসটা আমি এখানেই স্টপ করছি। আমার এখানে আরও প্রশ্ন ছিল যেটা আমি এখানে দেখাতে পারছি না, কোনো একটা প্রবলেম হচ্ছে পিপিটিতে, কেন আমি মার্ক করতেও পারছিলাম না, তো তার জন্য আমি সরি। ওখানেও কিছু প্রশ্ন ছিল তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তো দেখছি আমি যদি পরের লেকচারে পারি তো সেটা তোমাদের অ্যাড করে দেবো। তো আজকের ক্লাসটা আমি এখানেই অফ করলাম। থ্যাংক ইউ।